হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনুর রহমান খান। গত ক্লাস নিয়ে আমরা যে জায়গায় শেষ করছিলাম সেটা হচ্ছে মাইটোসিস, তাই না? তো মাইটোসিসের যে প্রক্রিয়াটা শেষ করছিলাম। আজকে ওই মাইটোসিসের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দিব। প্লাস আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, সেটা হচ্ছে কোষচক্র। খুব 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 গুরুত্বপূর্ণ টপিক। মাইটোসিসেরও যা পড়াবো তাও সব গুরুত্বপূর্ণ। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি যে ধীরে ধীরে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি, হয়তো বা এই সপ্তাহের মধ্যে পুরা এই কোষ বিভাজন পুরো চ্যাপ্টারটি শেষ করে ফেলবো আশা রাখি, যদি সব কিছু ঠিক থাকে। তাহলে কোষ বিভাজন পুরোটা এই ইনশাআল্লাহ আর 3 ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। সর্বোচ্চ 3 ক্লাসই লাগার কথা, এর চেয়ে বেশি লাগবে না। আজকের থেকে বলতে, আজকে যখন ভিডিওটা হচ্ছে, কালকে এটা আপলোড করতে হতে অনেক রাত্রে আপলোড করবো, অনেক এডিটিং ফেডিটিং আছে, এডিটিং করে পরে আপলোড করবো, তাই একটু সময় লাগবে। কিন্তু এই ক্লাস হয়ে যাচ্ছে কিন্তু তোমার এমন একটা ডেটে, যে ডেটে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। কি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের? আজকে সার্ভার ডাউন হয়ে গেছে যে জিনিসের কি সে সেটা। আজকে তোমাদের কি ছিল? আজকে তোমাদের ছিল কলেজ চয়েস। অনেকে ঠিক মতো কলেজ চয়েস দিতে পারো নাই, সার্ভার ডাউন ছিল। সার্ভার কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে। কলেজ চয়েসে হ্যাঁ গুরুত্ব যে নাই তা না, কলেজ চয়েস যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই তুমি সিরিয়ালটা ঠিক মতো দিবা, যে এটা তোমার ফার্স্ট চয়েস। তুমি ভাবতেছো এটাতে না হলে তো পরেরটাই হয়, এখন তুমি করলা কি যে এটাতে না হলে পরেরটাই হয়, ওই পরেরটাতে তুমি 1 নম্বরে দিয়ে দিলা। হয়তো বা তুমি পরেরটাই ঠিক আছে, তাহলে তোমার ফার্স্ট চয়েসে তুমি আর পারবা না। তাই এই সিরিয়ালটা মেনটেন করবা। আর সিরিয়াল কিন্তু চেঞ্জ করা যায়, এটা চাইলেই অনলাইন থেকে আবার তুমি চেঞ্জ করতে পারবা। আর এটা তো বেশিরভাগই তোমরা এখনো যারা আছো দোকানে যায় করো। যেহেতু দোকানে যায় করো, সেই ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে, একটু ভালো অ্যালার্ট থাকতে হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে যদি তুমি প্রিপেয়ার না থাকো, অথবা তারা 10 জনের কাজ নিচ্ছে, অনেক সময় অনেক জায়গায় দেখি আমরা করে কি, তারা লিস্ট নিয়ে রেখে দেয়, then পরে একবারে সবগুলা পোস্টিং করে দিব, একবারে সবগুলা বসায় দিব, ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু না, তুমি ঝিম মারে বসে থাকো, বসে প্রয়োজন একটু সময় নাও, নিয়ে বলো যে না আমারটা আপনি আমার সামনে আপলোড করেন, আমি দেখি যে কি কি করলেন না করলেন, কোন সিরিয়ালটা মেনটেন করলেন না করলেন। নাহলে পরে দেখা যাবে যে গাফিলিটির জন্য তুমি যে কলেজটা চাচ্ছ ওই কলেজ পাও নাই, পরে একটা চরম ডিপ্রেশনে যাবা। কারণ কি, যে তোমার 10টা বন্ধু এক কলেজে গেছে, তুমি মিস্টার এক্স একলাই আলাদা কলেজে গেছো, যা তো তোমার ভেবা শুরু হয়ে যাবে যে না এই কলেজে তো আমার ভালো লাগে না, পরিবেশ ভালো লাগে না। কোনো কিছু শুরু যদি খারাপ হয় তাহলে আলটিমেটলি রিকভার করা যায়, কিন্তু ইন্টারমিডিয়েটে রিকভারির সময় নেই। সময় নেই, তুমি কেমনে রিকভার করবা? আরেকটা প্রশ্ন আজকে দেখলাম 2-3 জন আমাকে ইনবক্সে করছে যে ভাইয়া, নতুন বই তো আসতেছে না, নতুন বই কিনবো না, তাহলে পুরান বই আপনি বলতেছেন এখন যদি কিনি 23 সালের বই চেঞ্জ হবে ভাই? নতুন বইয়ে মাইটোসিস কি বলবে যে না, নতুন বইয়ের হঠাৎ করে তোমাদের ওই যে ওই আইসিবিএন আইসিজেডএন আমরা যে সময় পড়তাম, যারা ওই নোমেনক্লেচার দেয়, তারা চেঞ্জ করে বলছে এখন মাইটোসিস হয়ে গেছে মিওসিস, মিওসিস হয়ে গেছে মাইটোসিস। হোক তা ওইটুকুই তো চেঞ্জ হলো, তাই না? যে মাইটোসিস মিওসিস হয়ে গেছে, মিওসিস মাইটোসিস হয়ে গেছে। ওটা তোমরা জাস্ট লিখে নিবা বইয়ের মধ্যে যে না এখন থেকে মাইটোসিস মিওসিস আর মিওসিস মাইটোসিস। আসলে তো এটাও হবে না। আলটিমেটলি বেসিক জিনিস খুব একটা চেঞ্জ হয় না। তোমাদের বই আসবে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, তারা ওই কোশ্চেনগুলো অ্যাড করে বই দিবে। ওই কোশ্চেনে কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে ওগুলা যাচাই বাছাই করে তারপরে বই দিবে। তাহলে বই আসতে আসতে বাবা তো আগস্ট সেপ্টেম্বর আগে বই আসবে না। তুমি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবা, অ্যাটলিস্ট জুলাই এই আগস্টের ফার্স্ট উইকই লাগবে। আগস্টের ফার্স্ট বা সেকেন্ড উইকের আগে কোনো বই আসবে না। এতদিন যদি তুমি বসে থাকো তাহলে তোমার তো পরীক্ষা 1 বছর পরে দেওয়া লাগবে লাস্টে, অথবা পরীক্ষা দিবা পরে ইমপ্রুভ দেওয়া লাগবে। তাহলে এই কাজ যদি না করতে চাও তাহলে বই কিনে ফেলো। আর যদি বলো যে না আমি তো যে ভাইয়ের কাছে পড়বো বা যে স্যারের কাছে পড়বো স্যার তো শীত দেয়, তো শীত পড়ো সমস্যা নাই, কিন্তু শীত পড়লে আলটিমেটলি 2 বছর পরে আবার বই পড়তে হবে। তুমি যে কখনোই বলতে পারবা না যে মেডিকেল ভর্তি কোচিং এ করো বা ডিইউ এর কোচিং করলে তা ওরা তোমার মোটামুটি শীত ঠিক পড়ায়, কিন্তু যদি মেডিকেল ভর্তি কোচিং করো ওখানে দাঁড়িয়ে বলবা যে ভাই আমি শীত পড়ি, আমি তো শীত থেকে প্রিপারেশন নিয়ে রাখছি, তাহলে ওডি আমি পড়তে থাকি। হবে না যে তা না, কিন্তু ওই শীটের মধ্যে জাস্ট রিটেনের জন্য যা জরুরি জিনিস ওগুলা বেশি করে দেওয়া হতো। তো ওই যেই যে লাইন বাদ দিয়ে রাখছে ওই ওই লাইন থেকে আবার অবজেক্টিভ আসে, তখন ঘুরে গেলে আবার তোমার শীটের অংশটুকু কাটতে বাকিটুকু পড়লে তোমার মোটামুটি অবজেক্টিভ বেশি কমন করবে, এই দুর্দশা সৃষ্টি হবে। তাই এই দুর্দশা যদি সৃষ্টি না করতে চাও তাহলে বইটা কিনে ফেলো, বইটা প্রিপেয়ার করো। আর টোটাল প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মিলে যতগুলো শীট কিনবা, ওই টাকা দিয়ে তুমি 3 সেট করে বই কিনতে পারবে। আমি তো 3 সেট কিনতে বলতেছি না, আমি তোমাদের বলছি 2 সেট করে বই কিনতে, ঠিক আছে? একটা হচ্ছে হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান কিনবা, আর একটা হচ্ছে হলো গাজী আজমল স্যারের প্রাণী বিজ্ঞান কিনবা। এই দুইটা কিনে আপাতত বসে থাকো। আর বাকি যে পরবর্তীতে বই দরকার, এটা 24 সালের যে নতুন এডিশনগুলো তখন আসবে, তার মধ্যে কার্ডটা সবচেয়ে ভালো হয় ওই অনুযায়ী আমি তোমাদের বলবো যে না এই বছর এই বইটাতে একটু আমি ব্যতিক্রম লাগতেছে, কারণ সবগুলো বই আমার কাছে থাকবে। আমি দেখে অথবা 2-4 দিন পরেই তোমাদের জানাই দেবো যে না আমার গ্রস্তি দেখা শেষ, তোমরা এই বইটা কিনো বা ওই বইটা কিনো, এটা সবচেয়ে ভালো হয়। এবং আমি তখন ওই দুইটা বই কম্বাইন করে তোমাদের পড়াবো, দাগাবো।
আমার টেলিগ্রাম গ্রুপে দেখবা যে অলরেডি 2টা ক্লাস নেওয়া হয়েছে, ওটা দাগানো কিন্তু দেওয়া আছে। তো কাইন্ডলি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু পিন পোস্ট করা আছে, তো তোমরা একটু দেখে নিবা, দেখা ডাউনলোড করে দাগানোগুলো পড়ে ফেলবা। আরেক দল প্রাণী আছো যারা চিন্তা করো পিডিএফ 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 পিডিএফ, ভাই পিডিএফ পড়া ফোনে সোটা ট্যাবে করতে পারো, আমি ল্যাপটপে ক্লাস নিব, ঠিক আছে, ল্যাপটপে পুরো স্ক্রিন শেয়ার করে পিডিএফ দাগানো অবস্থায় ক্লাস নিব, ওটাও আমি নিব। ওটা আমি এখন নিচ্ছি না, ওটা যখন আমাদের যখন ওই একদম পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে তখন দেখবা যে আমি অ্যাটলিস্ট 20-25টা ক্লাস, বিশেষ করে প্রাণী বিজ্ঞানের যে ক্লাসগুলোতে হচ্ছে মানব দেহের বিভিন্ন ফিগার বা প্রয়োজনীয় ভিডিও দেখানোর প্রয়োজন হয়, ওই জিনিসগুলো আমি ওই স্ক্রিন শেয়ার করে সরাসরি দেখাবো প্র্যাকটিক্যাল, যাতে তোমাদের বুঝতে সোজা হয়। তো তখন আমি ওই স্ক্রিন শেয়ার করে ক্লাস নিব। তো ওই পিডিএফ ল্যাপটপে পড়া এক জিনিস, বা তোমার হচ্ছে ট্যাবে পড়া এক জিনিস, আর ফোনে পড়া এক জিনিস। ফোনে তুমি যখন পিডিএফ পড়তে যাবা বারবার জুম ইন জুম আউট ইত্যাদি হাঁটাপাতা করতে করতে তোমার মন মেজাজ খারাপ হয়ে যাবে, আর নাইলে চোখের 12:30 বেজে যাবে। তো চোখের 12:30 বাজানোর দরকার নাই, তাই ওই পিডিএফ এর পিছনে দৌড়ানো। আর পিডিএফ নিয়ে যে কি খেলা পড়া হয় আমার জানা আছে, খুব একটা পিডিএফ এ পড়া হয় না। পড়তে হলে তোমার মেইন বই লাগবে, পড়তে হইলে তোমার মেইন বই লাগবে, এই জিনিসটা মাথায় রাখবা। তো আর বেশি খুঁতা দিব না, প্রত্যেক দিনের শুরুতে একটু সবক দিতে হয়, সবক দিলাম। এখন আমরা সরাসরি পড়ায় চলে যাবো। হ্যাঁ, আজকে আমাদের টপিক কি, মাইটোসিসের তলানি আর কোষচক্র পুরাটাই। আগেই বলে রাখি, কোষচক্র কিন্তু আসলে কোষচক্রের যে পুরা সাইকেল মাইটোসিসও আছে, আমরা জাস্ট মাইটোসিসটা আগে পড়লাম, আর এরপর আমরা পুরা কোষচক্রটা পড়বো, ঠিক আছে। তাহলে আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে খাতায়। খাতার থেকে আমি মোটামুটি যতটা শর্ট করে পারি তোমাদের বুঝাই দিব, এবং যতটুকু পরীক্ষা জন্য লাগে ততটুকুই বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, আমি খাতায় চলে যাচ্ছি। তো আমাদের যে প্রশ্নগুলো বাদ ছিল তার মধ্যে প্রথম প্রশ্নটা আমার বাদ ছিল, সেটা হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ দশার মধ্যে পার্থক্য। মোটামুটি 2 নম্বরের যে প্রশ্নটা হয়, অর্থাৎ খ নম্বরের প্রশ্ন হয়, তার জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। হ্যাঁ, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি মেটাফেজ দশায় কি হয় আর অ্যানাফেজ দশায় কি হয়। দেখো মেটাফেজ আর হচ্ছে অ্যানাফেজ। দেখো মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো থাকে হচ্ছে, মনে আছে কিনা, বিষুবীয় অঞ্চলে, তাই না, বিষুবীয় অঞ্চলে থাকে এবং সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়। অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলো আর বিষুবীয় অঞ্চলে থাকে না, তাদের একটা মেরুমুখী চলন শুরু হয়ে যায়। অর্থাৎ হচ্ছে কিছু ক্রোমোজোম থাকে হচ্ছে এই নর্থ পোল, আর কিছু ক্রোমোজোম থাকে হচ্ছে সাউথ পোলের দিকে, অর্থাৎ হচ্ছে মেরুর দিকে থাকে। এই কয়েকটা কথা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম, যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো মধ্যবর্তী স্থানে থাকে, আর অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো তোমার মধ্যবর্তী স্থানে থাকে না। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো থাকে হচ্ছে দূরবর্তী স্থানে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। দ্বিতীয় যে পার্থক্যটা থাকে, দেখো এই যে মেটাফেজ দশায় বললাম যেটাতে হচ্ছে একদম সেন্ট্রালি থাকে বা সেন্টারে থাকে, এই জায়গায় 2টা করে ক্রোমাটিড থাকে, তাই না, 2টা করে ক্রোমাটিড থাকে। কিন্তু অ্যানাফেজ দশায় একটা করে ক্রোমাটিড থাকে, একটা করে ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, কারণ দুইটা দুই পাশে চলে আসে, এই পাশে একটা চলে যায় ওই পাশে একটা চলে যায়, তাই একটা করে ক্রোমাটিড যুক্ত থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে পার্থক্য, সেই পার্থক্যটা কি থাকে দেখো, একটু মনে করে দেখো, তোমাদের মনে আছে কিনা যে আমরা পড়ছিলাম যখন, এই ক্রোমোজোমগুলা মেটাফেজ দশায় যেগুলা থাকে মোটামুটি একই রকমের হয়, দেখতে প্রায় একই রকম লাগে। কিন্তু অ্যানাফেজ দশার যে ক্রোমোজোম, দেখো মনে আছে কিনা, ভি শেপ ছিল, এল শেপ ছিল, জে শেপ ছিল এবং আই শেপ ছিল। অর্থাৎ এখানে প্রায় 4 ধরনের, একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, এই 4 ধরনের ক্রোমোজোম আমরা এই জায়গায় দেখতে পাই। তাহলে এই 3টা পার্থক্য যদি তোমরা বলতে পারো তাহলে তোমরা পাওয়া যাবে 1.5 নাম্বার। আর সাথে যদি ছোট্ট করে চিত্র আর্ট করে দাও তাহলে তোমরা 2 পাবা, যদি এই কাজটা করো। যদি বলো যে না চিত্র আমি আর্ট করবো না, আমার অন্য কোনো বুদ্ধি দেন, তাহলে আমি আরেকটা বুদ্ধি দিয়ে দিই। মনে রাখবা যে মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিড সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়, অ্যানাফেজ দশায় ওটা থাকে না। ব্যাস 4টা পার্থক্য, এগুলো 4টা পার্থক্য লিখে দিলেও তুমি এখানে 2 পাবা, 2 তোমাকে দিতে বাধ্য, তারা নাম্বার কিন্তু এখন কিন্তু বোর্ডের যে নির্দেশনা যে বাবা যে খাতার মধ্যে কিছুই করে নাই, মানে ব্যাং আট করে দিয়ে আসছে, সাপ দরকার ছিল, সাপের জায়গায় ব্যাং আট করলেও কিছু নাম্বার দিয়ে দেয়, একবারে মানে ফাঁকা জিরো দেওয়াটা অপমানজনক লাগে। তো দ্যাটস ওয়াই তোমরা এটা আশা রাখতে পারো যে কিছু নাম্বার তারপরেও পাবা। তাহলে আমরা এই প্রশ্নটা পড়ে ফেললাম। এবার আমরা জানবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা আলোচনা করব, সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব চরম ইম্পর্টেন্ট জিনিস, চরম ইম্পর্টেন্ট জিনিস। 3 নম্বরের প্রশ্নের জন্য, গ নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যথেষ্ট মানে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। তাহলে দেখো মাইটোসিসের কি কি গুরুত্ব আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। মাইটোসিসের প্রথম যে গুরুত্ব আছে, এটি কি করে, মাইটোসিস আমাদের আলটিমেটলি দেহ গঠনে অংশ নেয়, তাই না। মাইটোসিস কিন্তু আমাদের দেহ গঠনে অংশ নেয়।
তাহলে এটা তার একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব, ঠিক আছে, এটা মনে রাখবা। এটা দেহ গঠন অংশ নেয় এবং এটা মনে রাখবা হচ্ছে দৈহিক বৃদ্ধিও এটা ঘটায়, ঠিক আছে। একটা প্রথম কোষ যখন একটা ছিল, ওখান থেকে যখন কোষ নাম্বার বাড়তেছে, কোষ নাম্বার বাড়লে কি হয়, আলটিমেটলি দেহটা বড় হতে থাকে। তাহলে এই যে দেহের বৃদ্ধি ঘটাইলো সে, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকলো। তো এর ফলে কি হয়, আলটিমেটলি দেহের বৃদ্ধি ঘটে। আর একটা জিনিস কি হয়, বংশবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে রাখে মনে রাখবা, কিছু ইউক্যারিওটিক প্রাণীতে মাইটোসিস প্রক্রিয়া হয়, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা মনে রাখবা। এটা হচ্ছে তোমার ক্ল্যামাইডোমোনাস, খুব সম্ভবত, দেখে নিই একটু, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, আমি দাগানো আছে, তোমরা দেখবা। ক্ল্যামাইডোমোনাসে এই ধরনের বংশগতি বৃদ্ধি আমরা দেখতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখো। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের বলছিলাম মাইটোসিসের মাধ্যমে কিন্তু জননাঙ্গ সৃষ্টি হয়, এটা বুঝছো। এটা কিন্তু ভুলের গ্যাঞ্জাম কইরো না যে এটা তোমরা মিওসিস বলো না, মিওসিস কিন্তু না, মিওসিস না না না, এটা যদি ভুল করো, এটা কিন্তু অনেকেই করে, যে এতবার বলতেছি না, তারপরে দেখবা যে যখন দেখা যাবে জননাঙ্গ সৃষ্টি দেওয়া থাকবো, বিশেষ করে ডিম্বাশয় বা শুক্রাশয় দেওয়া থাকবো, তোমরা আল্লাহর নাম নিয়ে কি করবা, তোমরা সুন্দর করে মিওসিস দাগা রেখে আসবা। কেন দাগাবা তাও জানো না, কি কারণে দাগাইলে তাও বুঝলা না, কিন্তু মজা করে দাগায় রেখে আসবা, ঠিক আছে। তাহলে কি জানলাম, জননাঙ্গ সৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও এর অবদান অপরিসীম, এটা মনে রাখবা তোমরা। তারপরে আমরা মনে রাখবা যে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, হুবহু মাতৃকোষের মতোই কোষ হয় না। যদি এই কোষটা ধরো, আমাদের একটা কোষ ছিল, ধরো এই কোষটাই বললে, এটা ছিল এ কোষ, এই কোষ থেকে যদি বি কোষ, আর একটা কোষ হলো ধরো আমাদের সি কোষ, এই বি আর সি কোষ হলো, তাহলে এ কোষ ইজ ইকুয়ালস টু বি কোষ ইজ ইকুয়ালস টু সি কোষ। কখন হবে এটা, যখন এটা মাইটোসিস হবে, তাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জিনিসটা যেটা হয়, এই জিনিসটা হুবহু, তার ফলে কি হয়, তার দেহের আকার আকৃতি গঠন ইত্যাদি সবকিছু রক্ষা পায়। আর একটা জিনিস মনে রাখবা, মাইটোসিসের কথা তোমাদের মনে আছে কিনা, আমি তোমাদের বলছিলাম যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে একবার বিভাজিত হয়, তার মানে হচ্ছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের অনুপাতটাও কিন্তু মাইটোসিস বিভাজনের মাধ্যমে রক্ষা পায়। এই কথাটাও তোমরা মনে রাখার চেষ্টা করবা, এটা বারবার পরীক্ষায় আসে এবং বারবার তোমরা উল্টাপাল্টা লাগাও। মনে করো যে মিওসিসের সাথে মাইটোসিস গুলাই ফেলো যে 2:1, এটা আমি দেখছি আমার পরীক্ষার 10 বছর ধরে পড়ানোর একটা অভিজ্ঞতা থেকে দেখলাম, এটাতে কেন ভুল করা আমি এটা বুঝি না। এটা আসলে ভুল করা, গর্হিত করা, জননাঙ্গ জনন কোষটাও সৃষ্টি গেল মানলাম, কিন্তু এটাও ভুল করা, এটা খুবই হতাশা, এটা দয়া করে কেউ ভুল করা না। একটা প্রশ্ন থেকে, ক্রোমোজোমের সমতা কে রক্ষা করে, মনে রাখবা ক্রোমোজোমের সমতা মেনলি রক্ষা করে ডিউ টু মাইটোসিস। এবং ক্রোমোজোম হুবহু মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন কোন ধাতে হয়, মাইটোসিস হয়। মিওসিসে কিন্তু হুবহু মাতৃকোষের মতো হবে না, কারণ মিওসিসে ক্রসিং ওভার হবে, কায়াজমা সৃষ্টি, এগুলো পড়াবো আমি, ওই সময় এই জিনিসটা আর ওইভাবে মেনটেন হবে না। এটা তোমরা মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ কথা। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে একটা কোষ বা একটা দেহ, যেমন আমাদের যদি স্কিন চিন্তা করো, আমাদের স্কিন সর্বদা স্কিনের কোষ ডেড, ওই যে দেখো না, যে টিভিতে অ্যাড দেখো, ডেড সেল রিমুভাল, হ্যান করেন ত্যান করেন, একবারে আমরা এমন আগুন ঝরা ফেস ওয়াশ ব্যবহার করতেছি, ডেড সেল তো ডেড সেল, পুরো মুখই উড়ে যাবে আপনার, এই ধরনের অ্যাড অনেক সময় দেখি আমরা, তাই না। তাহলে এই যে ঘটনাটা ঘটে, তাহলে ক্রমাগত ক্ষয়পূরণ হয় অনেক কোষের, এই ক্রমাগত ক্ষয়পূরণ গুলাকে রক্ষা করে হচ্ছে মাইটোসিস। এটা মনে রাখবা যে ক্রমাগত যে ক্ষয়পূরণ হয়, এই ক্রমাগত ক্ষয়পূরণকে রক্ষা করা হচ্ছে মাইটোসিস। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। আরেকটা হচ্ছে কি, যদি মাইটোসিস হয়ে হয়ে অনেক সময় এর একটা জিন আছে, সেই জিনের মাধ্যমে মাইটোসিসটা নিয়ন্ত্রিত হয়, E53 জিন, যদি ওইটাতে কোনো ফেলিওর বা কোনো ফল্ট হয়, তখন দেখা যায় যে মাইটোসিসটা আর কন্ট্রোলে থাকে না এবং তখন আলটিমেটলি অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস বলে কি হয়, অনিয়ন্ত্রিত মাইটোসিস বলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে হলো কার্সিনোমা বা ক্যান্সার, আর একটা হচ্ছে টিউমার। এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে 3 নম্বর একটা কোশ্চেন হিসেবে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে পড়ো। এটা থিওরির প্রশ্ন, এনে বোঝাবুঝি তেমন কিছু নাই, এটা আমি দেখায় দেওয়া থাকবে এবং এর থেকে কিছু অবজেক্টিভ লাইনও আছে, ওগুলো বলে দেওয়া থাকবে। যেমনটা বলছিলাম যে তোমার সুকেন্দ্রিক কোষের মধ্যে কোনটাতে মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে তোমার আই থিঙ্ক ক্ল্যামাইডোমোনাস, একটু বইটা দেখে নিবা, হ্যাঁ, ক্ল্যামাইডোমোনাস হওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। এরপরে আমরা এখন চলে যাবো হচ্ছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ওই যেটা বললাম, অনিয়ন্ত্রিত মাইটোসিস কি। এই অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়ে আমরা এখন একটু ডিটেইলস আলোচনা করবো, হ্যাঁ। তো অনিয়ন্ত্রিত মাইটোসিসের যে কারণ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যেটা মনে রাখতে হবে, সেটা হলো P53 নামক একটা জিন আছে। এই জিনটা যদি ফেল করে দেয়, মনে রাখবা এভারেজে এক একটা
কোষ যদি প্রাণী দেহের যদি আমরা চিন্তা করি, তার অর্ধেক কোষে আলটিমেটলি P53 কোনো না কোনো ভাবে ডিফেক্টিভ থাকে, ঠিক আছে? তাহলে P53 যদি ডিফেক্টিভ থাকে, এটা উপরের দিকে লিখবো 53টা, এটা এইভাবে পড়ে থাকে। তাহলে P53 যদি ডিফেক্টিভ থাকে, তাহলে আলটিমেটলি কি হয়? আলটিমেটলি হচ্ছে দেখা যায় যে তখন আর কোষ বিভাজনকে সে কন্ট্রোল করতে পারে না। এটা মূলত কি হয়? এটা মূলত হচ্ছে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে যদি কোষ বিভাজনকে সে বিরত রাখে, যদি ফেল করে, তাহলে সে কোষ বিভাজনকে বিরত রাখতে পারবে না। তখন কি হবে? তখন কোনো রকম উদ্দীপনা ছাড়াই খামাখা কোষ বিভাজিত হবে। তো উদ্দীপনা ছাড়া যদি খামাখা বিভাজিত হয়, ধরো এটা একটা কোষ, এই কোষটা নর্মালি দুইবার বিভাজিত হওয়ার কথা ছিল, এই একটা কোষ, এই একটা কোষ, অপত্য কোষ দুইটা হওয়ার কথা। কিন্তু এবার মানে তারা যে থামাবে সেই P53 নাই। এখন সে কি হলো? ধামাধাম শুধু বিভক্তই হতে থাকলো, মানে তার যতগুলো দরকার তার চেয়ে বেশি হয়ে গেল। তার ফলে কি হলো? ধরো এরকম একটা বডি পার্ট ছিল, এরকম যে উঁচু হয়ে গেল জায়গাটা নর্মাল থাকার কথা, এই যে উঁচু হয়ে গেলো, এটা হলো আমাদের টিউমার। এখন যদি এটা সারা শরীরে বিভিন্ন জায়গায় ছড়ে দেয়, মেটাস্টেসিস করে, তখন ওটাকে আমরা বলবো কার্সিনোমা বা ক্যান্সার। এটা একটু মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ? এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা। ওই যে আমরা বলছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনের সময় একটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের যে নিয়ন্ত্রণটা থাকে, এইটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় যদি তোমার ক্যান্সার সেল থাকে। সেই সেল সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের নিয়ন্ত্রণে থাকে না। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের প্রয়োজনীয়তা আছে। সাইক্লিনের কি প্রয়োজন? আমরা কোষচক্র পড়ার সময় আজকে ডিটেলস আলোচনা করবো। দেখবা যে সে কোষচক্রের বিভিন্ন ধাপে কি কিভাবে অবদান রাখে। তাহলে এখন যদি কোনো কারণে সে ফেল করে যায়, তখন আলটিমেটলি কি হয়? তখন এই আলটিমেটলি কোষে আর নিয়ন্ত্রিত কোনো মাইটোসিস হয় না। যখন নিয়ন্ত্রিত মাইটোসিস হবে না, তখন ওই দেবে অনিয়ন্ত্রিত মাইটোসিস। ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে আলটিমেটলি সেলে ক্যান্সার হবে, সেলে ক্যান্সার হবে। এটা মনে রাখবা, এটা মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। আচ্ছা, এখন কয়েকটা জিনিস মনে রাখবা যে কোষচক্র যে আমাদের দেহে হয়, কোষচক্র নিয়ন্ত্রণ করে হচ্ছে দুই ধরনের প্রোটিন আছে, দুই ধরনের প্রোটিন নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, অর্থাৎ হচ্ছে কাইনেজ প্রোটিন, আর একটা হচ্ছে আমাদের সাইক্লিন প্রোটিন। এই সাইক্লিন প্রোটিন, এই দুইটা প্রোটিন এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি কোনো কারণে ফেল করে, তাহলে এই টিউমারটা হয়। আর এই টিউমার হওয়াকে কি বলা হয়? হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। এটা মনে রাখবা, অনকোজেনেসিস। জন্য টিউমার বা ক্যান্সার নিয়ে যে আমরা স্টাডি করি বা পড়াশোনা করি, এটা বলা অনকোলজি বলা হয়, হ্যাঁ? অনকোজেনেসিস বলা হয়। আর কোষচক্র বিনষ্টকারী যদি কোনো জিন হয়, যে কোষের যে নর্মাল সাইকেল আছে সেটা বিনষ্টকারী জিন, তখন ওটাকে বলা হয় অনকোজেন। এটাও মনে রাখো, অনকোজেন বলা হয়, অনকোজেন বলা হয়, মনে রাখবা। যে সব কিছু কিছু পদার্থ আছে, এটা মনে রাখবে, এটা হলো মিউটেশন ঘটে। কি বললাম? কোষের মিউটেশন ঘটে। মিউটেশন মানে কি জানো? ধরো নর্মালি এই কোষটা এইরকমই হওয়ার কথা, হঠাৎ করে কোষটা এরকম হেতা পেতা একটা আওলা ঝাওলা কোষ হয়ে গেলো। যে কিরকম হলো? ধরো হওয়ার কথা সুন্দর গোল হয়ে গেছে, একেবারে কি একটা পাগলের মতো হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে একটা মিউটেশন ঘটা। এই মিউটেশন যে ঘটে, এই মিউটেশন ঘটানোর জন্য কিছু পদার্থ আছে, এদের বলা হয় মিউটাজেনিক পদার্থ। আর মিউটাজেনিক পদার্থ সবগুলাই হচ্ছে কার্সিনোজেনিক। কি বললাম? মিউটাজেনিক পদার্থ সবগুলাই কার্সিনোজেনিক। প্রশ্ন হচ্ছে কার্সিনোজেনিক পদার্থ কি? কার্সিনোজেনিক পদার্থ হচ্ছে ওই পদার্থ যা ক্যান্সার সৃষ্টিতে বা কার্সিনোমা সৃষ্টিতে ভূমিকা পালন করে, তাদের বলা হয় কার্সিনোজেনিক পদার্থ, ঠিক আছে? এইটা কি শুধুমাত্র বাইরের থেকে আসা পদার্থ হয়? না, বাইরের থেকে আসা পদার্থ হয় না। অনেক সময় দেহের ভিতরেও কোনো ইনফ্লুয়েন্সার যদি সেল নষ্ট হয়ে যায়, তাহলে হয়। আবার বাইরের থেকে একটা গুরুত্বপূর্ণ ভাইরাস এটার ক্ষেত্রে ভূমিকা পালন করে। মনে রাখবা যে মেয়েদের ইদানিং দেওয়া হয়, 14 বছর পর্যন্ত মেয়েদের ফ্রি দেওয়া হয়। এর উপরে কিনে নিয়ে দিতে হয় প্যাপিলোভ্যাক্স বলে এক ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, যেটা হচ্ছে মেয়েদের জরায়ুর ক্যান্সার প্রতিরোধে খুব ভূমিকা পালন করে। এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, এই ভাইরাসের জন্য মূলত এই জরায়ুতে কার্সিনো ক্যান্সার আর বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়। এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিন আছে। কি বললাম? দুইটা জিন, একটা হচ্ছে B6 আর একটা হচ্ছে B7। এই দুইটা জিন ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। কার? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে দুইটা জিন আছে, দুইটা জিন। কি বললাম? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিন, একটা হচ্ছে আমাদের B6, একটা হচ্ছে B7। আমি আবার বললাম, এই B6 এবং B7 জিন ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হয়। এর জন্য মেয়েদের জরায়ুর ক্যান্সার সহ আরো নানা ধরনের ক্যান্সার হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভাইরাল ওয়ার্ডও মূলত এই জন্য হয়। তোমরা দেখবা এটা আশেপাশে আত্মীয় স্বজন দেখবা, কারো কারো হাতে আঙ্গুলে বিভিন্ন জায়গায় দেখবা যেরকম উঁচু উঁচু হয়ে আছে। তো এবড়ো জিনিস এগুলা মূলত ওই তোমার ওই কার্সিনোমা বা কার্সিনোজেনিক পদার্থের জন্যই হয়। এগুলা ক্রায়ো করে পরে ফেলে দিতে হয়, বা লেজার দিয়ে কেটে ফেলতে হয়, বা নানা পদ্ধতিতে এগুলা সরায় ফেলা যায়। তো এইটা কিন্তু এক ধরনের কার্সিনোজেনিক জিনিস, ঠিক আছে? এর বাইরে আর বিশেষ কিছু জানা দরকার নেই। এখানে তাহলে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানলা, আবার একটু বুঝাই বলি। একটা P53 নামক জিন করলা, যেটার কন্ডিশন যে সে যদি ফেল করে,
তখন তোমার এই কার্সিনোজেনেসিস হবে। আর একটা জিনিস তোমরা জানলা, সেটা হচ্ছে আমাদের দেহের কোষ বিভাজনে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে সাইক্লিন আর একটা হচ্ছে কাইনিজ। এই দুই ধরনের প্রোটিন কাজ করে। এরাও যদি কোনো কারণে ফেল করে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ফেল করে, তাহলেও তোমার আলটিমেটলি কোষে এরকম আলাদা আলাদা বিভাজন হবে, যেটা হচ্ছে কি কার্সিনোজেনিক বা ক্যান্সার সেল তৈরি করা বা তোমার টিউমার তৈরি করা, সেই ধরনের বিভাজন হবে। এটুকু জানলেই চলবে। এখান থেকে আসলে অত ডিপ কোনো প্রশ্ন এর বাইরে আর আসার কথা না। ঠিক আছে, এখন তোমাদের যে আরেকটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে কোনটা আবার ছিল আমাদের, দেখো, কোষের মৃত্যু কিভাবে কিভাবে হয়। খুবই সুন্দর একটা টপিক, খুবই সুন্দর একটা টপিক। কোষের দুই ধরনের, এটা মেডিকেলেও তোমরা পড়বা। প্যাথোলজির প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা, একটা হচ্ছে সেল ডেথ। সেল ডেথের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ আর একটা হচ্ছে হলো প্যাথোলজিক্যাল সেল ডেথ। প্রোগ্রাম সেল ডেথকে বলা হয় অ্যাপোপ্টোসিস, আর প্যাথোলজিক্যাল সেল ডেথকে বলা হয় নেক্রোসিস। এটা একদম মেডিকেলের প্যাথোলজির এত গুরুত্বপূর্ণ টপিক যেটা বলার বাইরে। এখন তাহলে কোষের মৃত্যু দুই ভাবে হয়, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস কি, কোনো কারণে কোনো প্যাথোলজিক্যাল কজ, একটা কোষ খাবার পাচ্ছে না, অথবা কোষের মধ্যে বিষক্রিয়া হয়েছে, অথবা কোষের মধ্যে কোনো ভাইরাস অ্যাটাক করছে, কোষের মধ্যে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, যার ফলে আলটিমেটলি হচ্ছে পুজ হয়ে নানাভাবে কোষটা মারা যাচ্ছে। এইটা হচ্ছে নেক্রোসিস। এটা হচ্ছে নেক্রোসিস, নেক্রোসিস হয়ে যায়, এটাকে বলা হয় নেক্রোসিস। যে ঘা হয়ে গেলে বা পুজ হয়ে গেলে যে টিস্যু পাওয়া যায়, আমরা নেক্রোসড টিস্যু বলে জানি। ঠিক আছে, আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, মানে জিন দ্বারা এটা কন্ট্রোল হবে। এই জন্য এটা মেডিকেল ভাষা বলা হয় প্রোগ্রাম সেল ডেথ। মানে একদম কোষ আগে থেকে সিদ্ধান্ত নেবে যে না ব্রো, তুমি অনেক বৃদ্ধি পাইছো, এখন আর তোমার দরকার নাই, তোমাকে এখন আমরা সরাই দিব। এইরকম যে মৃত্যুটা হয়, এটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। অ্যাপোপ্টোসিসের একটা উদাহরণ কি, যে আমাদের হাত দেখতেছো না, আমাদের হাতের এই আঙুলগুলো ওপেন করা যায় না, যখন আমাদের জীবন চক্রের একদম শুরু থাকে, তখন এই হাতের জায়গায় এই যে দুইটা গ্যাপ দেখলা, যে এর মাঝখানে চামড়া দেওয়া থাকে, মানে একটা একটার সাথে লাগানো থাকে ফিক্সড। কিন্তু পরবর্তীতে এটা আমাদের আর প্রয়োজন নাই দেখে এই জিনিসটা অটোমেটিক নিজের থেকেই চলে যায়। এই যে নিজের থেকেই চলে গেল, এটা একটা প্রোগ্রাম হয়ে গেল, এটাকে বলা হয় প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। বুঝছো, এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটুকু তোমাদের মাথায় রাখতে হবে। এর বাইরে আর এখান থেকে তেমন কিছু জানার প্রয়োজন নাই। ঠিক আছে, এখন তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা জানতে হবে, মাইটোটিক ইন্ডেক্স। কি বললাম? মাইটোটিক ইন্ডেক্স। আচ্ছা, অ্যাপোপ্টোসিস তো বুঝছো। অ্যাপোপ্টোসিস হচ্ছে হলো যেটা ন্যাচারালি যে সেলগুলো আলটিমেটলি ডেথ হবে, যেটা প্ল্যান্ড ওয়েতে দেওয়া থাকে। আর নেক্রোসিস হচ্ছে যখন কোনো প্যাথোলজিক্যাল বা কোনো অসুস্থতা, কোনো কারণে পুষ্টির অভাব হয়েছে, কোনো বিষক্রিয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে যখন সেলের মৃত্যু হয়। এখন চলে আসি হচ্ছে এমআই। এমআই মেডিকেলের ভাষায় খুব গুরুত্বপূর্ণ জিনিস, তবে এই এমআই আর ওই এমআই একটা, ওটা কার্ডিওলজিতে ইম্পর্টেন্ট, মায়োকার্ডিয়াল ইনফেকশন। আর এইটা হচ্ছে ক্যান্সারের জন্য ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। ঠিক আছে, মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে সোজা হিসাব, আমাদের একটা ম্যাথের মতো জিনিস। মাইটোটিক ইন্ডেক্স জিনিসটা কি? মাইটোটিক ইন্ডেক্স জিনিসটা হচ্ছে মোট নাম্বার অফ, মানে টোটাল নাম্বার অফ সেল, যত টোটাল নাম্বার অফ সেল আছে, এবং মাইটোসিসরত কোষের সংখ্যা, অর্থাৎ হচ্ছে কয়টা কোষ মাইটোসিসে আছে। এখন মাইটোসিস হচ্ছে কটা কোষের মধ্যে, এইটা হচ্ছে অনুপাতটা, এইটাকে বলা হচ্ছে হলো, তাহলে মোট টিস্যু সংখ্যা এবং মোট কোষের সংখ্যা এবং মাইটোসিসরত কোষের সংখ্যার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। কেন মাইটোটিক ইন্ডেক্স তোমার ইম্পর্টেন্ট? এক, এই যে কোষ চক্র পড়ার সময় তোমরা জানবা যে এবার এই যে একটা কোষ চক্রের মধ্যে তোমার যদি এটা টোটাল কোষ চক্র হয়, তাহলে এই যে এইটুকু সময় আছে, 5 to 10% সময়, এই সময় মাইটোসিস হয়। বাকি 90 থেকে 95% সময় এই প্রস্তুতি নিতেই লাগে। তার মানে কি, টোটাল নাম্বার অফ সেলের মধ্যে কিন্তু একবারে সব সেলই মাইটোসিসে থাকে না, বেশিরভাগ সেলই এই দশায়, যে আগের দশায় থাকে, এটা বলা ইন্টারফেস দশায়, ইন্টারফেস দশায় থাকে। এখন কোনো কারণে যদি দেখা যায় যে তোমার মাইটোটিক ইন্ডেক্স বেশি, অর্থাৎ হচ্ছে মাইটোসিসরত কোষের সংখ্যা অনেক বেশি, টোটাল নাম্বার অফ সেল ধরো আছে হচ্ছে তোমার 500, তার মধ্যে ধরো 400 মাইটোসিস করতেছে, তার মানে কি তোমার মাইটোটিক ইন্ডেক্স অনেক বেশি। তাহলে বুঝতে হবে যে তোমার ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি, মানে তোমার কোষ যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, ওই ওর চেয়ে অনেক বেশি বিভাজিত হচ্ছে। সুতরাং তুমি ভবিষ্যতে খুব দ্রুতই ক্যান্সারের রোগীতে পরিণত হতে যাচ্ছ। এই জিনিসটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের কিন্তু উল্টাপাল্টা বাঁচতেই পারে। ঠিক আছে, আমি একটু জাস্ট করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সহজ হয়। তাহলে এই ম্যাথমেটিক্সটা আমরা কি বললাম, পড়লাম। হ্যাঁ, তাহলে কি জানলাম আমরা জানলাম হচ্ছে যে মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে টোটাল নাম্বার অফ সেল, এবং টোটাল নাম্বার অফ সেল আর হচ্ছে কয়টা সেল মাইটোসিসে আছে তার অনুপাত। যদি এই নাম্বারটা খুব বেশি হয়, তাহলে এটা একটা অ্যালার্মিং নাম্বার। এটা অ্যালার্মিং নাম্বার কেন? তাহলে তোমার বুঝতে হবে যে বাবা, আমি তো যে অবস্থায় আছি, আমি যে কোনো মুহূর্তে
একটা ম্যাচ আকারে পরিণত হতে পারে, অর্থাৎ আমার ভিতরে ক্যান্সার সেল ডেভেলপ করে যেতে পারে। মাইটোটিক ইন্ডেক্স কম থাকাই বেটার, ঠিক আছে? ব্যাস। আরেকটা জিনিস মনে রাখবা, যদি কারো টিউমার সেল নেই এবং টিউমার সেল নিয়ে তার আমি ধরো মাইটোটিক ইন্ডেক্সটা দেখলাম, যদি মাইটোটিক ইন্ডেক্স বেশি হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মেটাস্টেটিকের দিকে যাবে, অর্থাৎ এটা একটা কার্সিনোমার পরিণত হবে। আর যদি তোমার ধরো মাইটোটিক ইন্ডেক্স কম থাকে তাহলে এটা একটা বিনাইন টিউমার হবে, অর্থাৎ যে টিউমার ক্ষতি করে না। যেমন আমাদের দেখবো অনেকেরই দেখবে যে এরকম হাতের স্কিনে বিভিন্ন জায়গায় একটা তেলের একটা গুটির মতো থাকে, এটা বলা হয় লাইপোমা। এই লাইপোমা সচরাচর মেটাস্টেসিস করে না, ওটা দেখবে অনেকেই 5 বছর 10 বছর 15 বছর ধরে নিয়ে বইটা আছে, একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, চারটা হয়েছে, এরকম হচ্ছে ফ্যাট সেল থাকে। এই ধরনের জিনিসগুলো হয়, এটার মাইটোটিক ইন্ডেক্স কম থাকে। আবার ওই তুলনায় যদি তোমার ধরো লিউকেমিয়া বলো, অথবা যদি ধরো তোমার লাং ক্যান্সার বলো, ওই জায়গা থেকে যদি তুমি সেল নিয়ে মাইটোটিক ইন্ডেক্স করো দেখবে মাইটোটিক ইন্ডেক্স অনেক হাই আসছে। তার মানে কি এটার মেটাস্টেসিস হয়ে ছড়ায় পড়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এইটুকু আমাদের মনে রাখতে হবে। এর বাইরে আর তেমন কিছু মনে রাখার দরকার নেই। মাইটোসিস আর মোটামুটি মাইটোসিসের ব্যাপারে আর কোনো কিছুই বাদ নাই। একটা জিনিসই বাদ আছে, মাইটোসিস আর অ্যামাইটোসিসের পার্থক্য। ওটা আমি পার্থক্যের আলাদা একটা ক্লাস নিব, ওটাতে মাইটোসিস অ্যামাইটোসিস মিওসিস সবগুলোর পার্থক্য আমরা একসাথে আলোচনা করবো। এখন আমরা যে জিনিসে চলে যাব, এটার আগে একটু প্রয়োজন মাথা ঠান্ডা করে নিও, কারণ কোষ চক্র খুব 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোষ চক্র ইন ডিটেলস বুঝতে হবে এবং বুঝে পড়তে হবে। খুব যে কঠিন তা না, খুব যে সোজা তাও না, একটু বুঝে পড়লে খুবই সোজা, না বুঝলে বিশাল ঝামেলা সৃষ্টি হতে পারে কোষ চক্রের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এখন কোষ চক্রে চলে যাচ্ছি। তো দেখো, কোষ চক্রের একটা নাম হচ্ছে সেল সাইকেল। কোষ চক্রের মেনলি দুইটা পার্ট থাকে। কটা পার্ট থাকে? দুইটা পার্ট। একটা হচ্ছে হলো ইন্টারফেস দশা, আর একটা হচ্ছে এম ফেজ। দুইটা ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজ হচ্ছে এভারেজে কত পার্সেন্ট টাইম জানো? 5 to 10% টাইম। 5 to 10% টাইম। আমরা এই যে পুরা মাইটোসিস ক্লাসটা বললাম, এটা মূলত এই 5 to 10% টাইম নিয়ে আমরা আলোচনা করছি। এই অনলি 5 to 10% নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে সুন্দরলি আছে আমাদের ইন্টারফেস দশা, এটা হচ্ছে 90 to 95% টাইম। তাহলে একটা কোষের প্রায় একটা বিশাল সময় নিয়ে আমরা আলোচনা এখনো করি নাই। কিন্তু এখানে একটা আরেক পালা গান আছে। এই যে এম ফেজ, ইহার গুরুত্ব অপরিসীম। একটা কোষ, যেমন একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, আমাদের জীবনের লক্ষ্য কি? আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করেন, আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে, তোমাদের যেমন এখন জীবনের লক্ষ্য কি? তোমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করে কোনো একটা ভালো প্রতিষ্ঠানের চান্স পাওয়া। আসলে ঘোড়ার ডিম, এটা কোনো জীবনের লক্ষ্য না। ভালো প্রতিষ্ঠানের চান্স পেলে কি হইলো? তুমি ভালো প্রতিষ্ঠানের চান্স পেলা, পরে দেখলা যে মানিক চান্দা ছোট ভাই তার বাপের ওডি গিফট করতেছে, তোমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে। মানিক চান এটা পেলেও আমি তো পেলাম না, আমি তো হোদাই পরে পরে জীবন শেষ করে ফেললাম, আলটিমেটলি ডিপ্রেশনে চলে গেলাম। তো আলটিমেট বিষয়টা কি? বিষয়টা হচ্ছে লাইফের গোল এত সহজেই সেট করবে না। লাইফের গোল আছে, এগুলো হচ্ছে ছোট 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 বিষয়। তো লাইফের একটা পেনাল্টিমেট গোল হচ্ছে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হওয়া, তাই না? মানে কি তোমার বংশ বৃদ্ধি করা। একইভাবে এই বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হওয়া হচ্ছে এই 5%, অর্থাৎ হচ্ছে একটা কোর্স থেকে দুইটা কোর্সে পরিণত। আর তাহার জন্য যত প্রিপারেশন, এটা বিয়ে দিলে কি প্রিপারেশন? আজকে তুমি ওই যে একটা ঘোষণা আছে তোমাদের যে এসএসসি তে ফেল করলে আরেক এসএসসি ফেল করা সারি লোকে বিয়ে দিয়ে দিব, দুইটা রিক্সা চালাবা, মানে এই ধরনের প্ল্যান আছে অনেকেরই ছিল, কিন্তু এখন তো দুর্ভাগ্যবশত পাশ করে ফেলছো। ওই প্ল্যান তো আর টিকতেছে না। তো ওই প্ল্যান টিকতেছে না, তাহলে তোমাদের জন্য তো অন্যরকম প্ল্যান। এখন তোমাদের জন্য একটু ফিডব্যাক হতে হবে, একটা ভালো কলেজে যাইতে হবে, ড্রেস টেস করে যাবা, যাই সেরা ওখান থেকে কলেজ থেকে পাশ করে একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পাবা, চান্স পায় সেরা ওই প্রতিষ্ঠান থেকেও ভালো রেজাল্ট করে বাইরে হবা, আসার পরে বেশ কয়েক বছর বেকার থাকবা, বিসিএস জন্য বারবার পড়বা, পরে পরে বিসিএস দিবা, বিসিএস দিয়া পাস করার পরে কি করবা? এই এত যে যুদ্ধ জিহাদ করলা, এটি সব হলো ইন্টারফেস। উদ্দেশ্য কি? এইবার একটা সুন্দরী মায়া দেখে বিয়ে করবা এবং বিয়ে করে কি করবা? মাইটোসিস করবা। মাইটোসিস করা মানে কি? তোমরা দুইজন মিলিত এক হইলে জাইগোট, এরপরে তোমরা সংখ্যা বৃদ্ধি করলা, পোলাপান সৃষ্টি করে ফেলা, ঠিক আছে? তাহলে এই যে ঘটনাটা কোষের ক্ষেত্রে ঘটে, সেটা হচ্ছে কি যে সে আলটিমেটলি তার সংখ্যা বৃদ্ধি করে ওই মাইটোসিস ফেজে যায়। আর তার জন্য সে 90 থেকে 95% টাইম তার লাইফে প্রস্তুতি নেয়। এবং এই প্রস্তুতি নেওয়ার আবার তিনটা দশা আছে। কটা দশা আছে? তিনটা দশা। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2। G1 হচ্ছে গ্যাপ 1 ফেজ, S হচ্ছে সিনথেটিক ফেজ, আর G2 হচ্ছে হলো গ্যাপ 2 ফেজ। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। G1 দশা হচ্ছে হলো গ্যাপ 1 দশা, এটার আরো অনেকগুলো নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষার হলে বলতো তোমার একটা কোশ্চেন আসছে, এই জায়গায় G1 এর নাম গ্যাপ 1 দেওয়া নাই,
অন্য একটা নাম দেওয়া আছে। এখন তুমি বুঝতেছো না যে এটা কি, তুমি তো উঠতে দাঁড়ায় বলার না স্যার এই জি1 দ্বারা আপনি আসলে কি বুঝাইতেছেন, আমি তো বুঝতেছি না। জি1 যে গ্যাপ 1 দশা এটা বুঝতেছি, কিন্তু আর কোনো কিছু বুঝতেছি না। এটার বাংলা কয়েকটা নাম আছে, এটাকে কেউ বিরাম এক বলে, এটাকে আবার কেউ কেউ বলে হচ্ছে হলো প্রথম বৃদ্ধি দশা। এইটা মনে রাখো, যদি প্রথম বৃদ্ধি দশা দেওয়া থাকে তাহলে অবজেক্টিভ ওটা দাগে আসতে হবে। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে জি1 বললাম। এস হচ্ছে সিনথেটিক ফেজ, এটাতে মেনলি ডিএনএ সংশ্লেষণ হয় আর ডিএনএ অনুলিপন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দশা। আরেকটা ফেজ আসতে হচ্ছে তোমার জি2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা বা গ্যাপ 2 দশা। এখন এদেরও কিছু পার্সেন্টেজ আছে, আমি আগে বইলা পরে ডিটেলসে যাই। জি1 দশার এভারেজ সময় হচ্ছে হলো 30 to 40% অফ টোটাল সেল সাইকেল। এস ফেজের সময় হচ্ছে হলো 30 to 50% অফ টোটাল সেল সাইকেল। এইটা এখন একটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে কোনোটার এক এক ধরনের প্রাণী কোষে বা এক এক ধরনের উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন মানের থাকে, দ্যাটস ওয়াই এই চেঞ্জটা হচ্ছে, আর কিছুই না। আর জি2 ফেজটা হচ্ছে অ্যাভারেজে হচ্ছে 10 to 20% টাইমের থাকে। আর এই সুন্দর আলী হচ্ছে এম ফেজ, যে হচ্ছে অনলি 5 to 10% থাকে অ্যাভারেজে। যদি আমরা চিন্তা করি এই মাইটোসিস যেহেতু পড়ায় ফেলছে, তাহলে আগে বলে ফেলি, এইটা হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে 1 থেকে মাত্র 1.5 ঘন্টা সময়ের মতো হয়, 1 to 1.5 hour। এইটুকু সময়ের মধ্যে এই পুরা মাইটোসিসের যে এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, হাতিফেজ, ঘোড়াফেজ, কত ফেজ বললা, এই মোফিস যা আছে সব এই এম ফেজেই। ঠিক আছে, এই টোটাল 1.5 ঘন্টার জিনিস আমরা এত অল্প সময়ের মধ্যে পড়ছি। এখন প্রথমত আমরা কোষ চক্রে তাহলে একটু চলে গেলাম, 2 ভাগে ভাগ করলাম, এটা উল্টা করে গেলাম আমি ইন্টারফেজে 2টা দশা বললাম। আসলে তাহলে প্রশ্ন হচ্ছে যে কোষ চক্র কি, তোমার যদি একটা পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে তোমরা কি দিবা। কোষ চক্র হচ্ছে একটা এমন সাইকেল, যে সাইকেলে 3টা ঘটনা ঘটে। প্রথম ওয়ান হচ্ছে কোষ সৃষ্টি হয়, 2 নম্বর হচ্ছে ওই কোষটা আকার আকৃতিতে বৃদ্ধি পায়, কোষটা তার জন্য সংশ্লেষণের জন্য জিনিসপত্র নিয়ে আসে, এবং 3 নম্বর কি ঘটনা ঘটে, 3 নম্বর ঘটনা হচ্ছে কোষটা এবার বিভাজিত হয়, সে বিভাজিত হয়ে তাহলে আবার নতুন কোষের সৃষ্টি হয়। এই যে একটা পুরা চক্র, এটাকেই বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে এইখানে হচ্ছে প্রথমে ক্রিয়েশন বা সৃষ্টি হলো, তারপরে কি ঘটলো, তারপরে এটা সংখ্যা আকার আকৃতিতে বৃদ্ধি পেলো, মানে সাইজ ইনক্রিজ হলো, ইনক্রিজ ইন সাইজ, তারপর হলো ইনক্রিজ ইন নাম্বার, ব্যাস, মানে সংখ্যা একটা জায়গায় বের হলো 2টা। এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। প্রশ্ন হচ্ছে এটা কে প্রস্তাব করছে বা কে আবিষ্কার করছে, বিজ্ঞানী হাওয়ার্ড এবং বিজ্ঞানী প্লেক। এটা আবিষ্কার করছে কত সালে আবিষ্কার করছে, এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। 1953 সালে তারা এটা প্রস্তাবনা করছে বা আবিষ্কার করছে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলোর মধ্যে একটা আছে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবজেক্টিভে থাকে, সেটা হচ্ছে একটা প্রাণী কোষে বা একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার ওজন 70 কেজি, তার আসলে কোষের সংখ্যা কত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার উত্তর কত জানো, এটার উত্তর হচ্ছে 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন মানে হচ্ছে 10 to the power 14, এত নাম্বার। বুঝতেছো যে কি পরিমাণ কোষ থাকে আমাদের দেহে। এই কোষগুলোর মধ্যে কি সব কোষই বিভাজিত হয়, উত্তর হচ্ছে না, সব কোষই বিভাজিত হয় না। এর উপরে ভিত্তি করে আবার কোষে 3 ভাগে ভাগ করা হয়। এটা তোমাদের বইয়ে ডিটেলস আলোচনা করা নাই, কিন্তু অল্প একটু আলোচনা করা আছে। যেহেতু অল্প একটু আলোচনা করা আছে, আবার এটা তোমাদের জীবনের দরকারও আছে, কোনো না কোনো বই আবার এটা দেখা যেতে পারে 24 সালে বই দিয়ে দিচ্ছে, তাই এটা নিয়ে আমি একটু আলোচনা করবো। হ্যাঁ, কোষকে মূলত আমরা মেডিকেলে যাই, এটা তোমরা ডিটেলস পাবো, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে কোষটা সমানে বিভাজিত হয়, একটা কোষ আছে যেটা হচ্ছে উদ্দীপনা পাইলে বিভাজিত হয়, আর একটা কোষ আছে যে তুমি উদ্দীপনাকে পিডিয়া মাইরালো বিভাজিত হবো না, মানে ও ঢিট। ওই যে তোমাদের একটা মজার জিনিস বলি, আচ্ছা এটা একটু অন্য লেভেলে চলে যাবে, তারপরেও বলি, সমস্যা নেই, পড়াশোনার মধ্যে একটু মজা থাকতে হয়। ধরো কিছু মানুষ, ধরো কিছু ছেলে আছে, যে ছেলে হচ্ছে জেনারেলি দেখে তাকে মন দিয়ে বসে, তাই না? এই ধরনের কোষকে বলা হচ্ছে ল্যাবাইল সেল, মানে হচ্ছে যে সমানে বিভাজিত হয়, আজকে আমার কালকে তোমার পরশু তার। দেখবা তোমরা যে ফার্স্ট ইয়ারে যারা মেয়েরা ভর্তি হচ্ছে, দেখবা সেকেন্ড ইয়ারে কিছু ভাইয়া থাকবে এমন যে তোমাদের 8-10 জন বান্ধবীরই মেসেজ দিয়ে আছে, যেটা পটে আলটিমেটলি একটাও পড়বে না। কারণ কি জানো, কারণ তো তোমরা আবার নিজেদের মধ্যে আলোচনা করবা, জানিস ওই ভাইয়া তো আমাকে মেসেজ দিছে, আরেকজন ওই ভাইয়া তো আমাকেও মেসেজ দিচ্ছে, ওই ভাইয়া তো আমাকেও মেসেজ দিচ্ছে, 3জন মিলে তাকে ক্যান্সেল করে দিবা। এই ধরনের যে ভাইয়ারা আছে তারা হচ্ছে লেবাইল সেল, যারা খুব দ্রুতই বিভাজিত হয়। আরেক ধরনের ভাইয়া আছে যারা হচ্ছে মোটামুটি সাকতে লন্ডা, মানে ওই যে একটু ঝিক চেনা আছে, ঠিক আছে আমি আমার ইচ্ছা নাই আমি কোনো কিছুতে যাবো বা কোনো ইন্টারাকশনে যাবো, কিন্তু যদি আবার ইনফ্লুয়েসড হয়, মানে যদি প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে তারা বিভাজিত হইতেও পারে, তাদের বলা হয় স্টেবল সেল। এই ধরনের সেল কারা আছে, যেমন হচ্ছে তোমার ধরো
এটা তোমরা অনেক সময় পত্রিকায় পড়ছো, তোমরা দেখবা যে এই যে রিসেন্টলি একটা হয়েছে যে 23 বছরের একটা মেয়ে তার বাবারে তার 65% লিভার ডোনেট করে দিছে, যে তার বাবা আমার লিভারটা তুমি নিয়ে নাও, লিভার নিয়ে তার বাবার লিভারে কার্সিনোমা ছিল, তো ওই জন্য তার বাবার লিভারটা কেটে ফেলে দিছে, মেয়ের 65% লিভার এখন বাবার কাছে আছে। তাহলে এখন মেয়ে কি ওই 65% লিভার ছাড়া থাকবে? উত্তর হচ্ছে না। এখন ওনার একটা উদ্দীপনা পাইছে, এইবার ওই লিভার সেল আর নতুন সেল তৈরি করে আবার পূর্ণাঙ্গ লিভার 3 মাসের মধ্যে তৈরি করে দিবে। তাহলে যেটা উদ্দীপনা পাইলে বিভাজিত হয় তাকে বলা হয় স্টেবল সেল। তাহলে এটা হচ্ছে ল্যাবাইল, এটা হচ্ছে স্টেবল। আরেক ধরনের ডিপ লন্ডা আছে, জাগরে তুমি জাকির বলে একজন ভারতের ভালো কমেডিয়ান আছে, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে, তোমরা অনেকে হয়তো চিনাও থাকে। সেটা তার একটা ফানি লাইন আছে যে সাক লন্ডা হোক, মানে এরা কখনো গলে না, এরা তুমি যতই চেষ্টা করো ফোটানি এরা ফোটে না। ওরা হচ্ছে হইলো পার্মানেন্ট সেল, এতে তুমি যতই গোতাগাতি করো এরা চেঞ্জ হবে না। পার্মানেন্ট সেল কারাও যে তোমাদের বলছিলাম যে সেলগুলো কোনো বিরোধী হয় না, যেমন পরিণত লোহিত রক্তকণিকা আরবিসি, যেটা হচ্ছে ম্যাচিউর, এটা জীবনও হয় না। আমাদের ব্রেনের নিউরন, এটা কখনো হয় না, হইলে সমস্যা কি, হলে তো আসলে তোমার ব্রেনে ওই তথ্যগুলো সংগ্রহিত থাকবে না অথবা কপি হয়ে যাবে তথ্যগুলো, এই জন্যই মূলত হয় না। আল্লাহ এটা খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করে আমাদের দিচ্ছে। আল্লাহ তো আসলে সব কিছুই বুঝে, আল্লাহ জানে যে কারা কোনটা দিলে ভালো হবে, এই জন্যই আল্লাহ মূলত এটা এইভাবে দিছে। হ্যাঁ, তাহলে এইটা একটা সেল আছে, নিউরন একটা সেল আছে, মসৃণ পেশি যারা আছে, হৃৎপেশি, মসৃণ পেশির গঠনের উদাহরণ, এগুলা কখনোই বিভাজিত হয় না। উদ্ভিদ কোষের মধ্যে যদি চিন্তা করো, উদ্ভিদ কোষের মধ্যে স্থায়ী কোষ বিভাজিত হয় না। তো এই কোষগুলো হচ্ছে তোমার হচ্ছে ওই পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেলগুলো না ওই যে 3টা দশা যে বললাম না, দেখো এখানে একটু আগে আমরা আলোচনা করলাম G1S G2, এছাড়া পার্মানেন্ট সেলগুলো আরেকটা দশা আছে, ওই দশায় থাকে, এখানে বলা হয় G0 ফেজ। ঠিক আছে, এই স্টেবল সেলগুলো G0 ফেজেই থাকে। তাদের যখন উদ্দীপনা দেওয়া হয় তখন তারা G1-এ চলে যায়, এবং G1-এ যায় সেটা তারা পুরা চক্রটা ঘটানো শুরু করে। বুঝাইতে পারলাম বিষয়টা? তাহলে কি বললাম যে স্টেবল সেলগুলো G0 ফেজে থাকে, কিন্তু উদ্দীপনা পাইলে এরা G1-এ শিফট করে। আর পার্মানেন্ট সেল যারা আছে এরা আজীবনে G0, এরা জীবনেও বিভাজিত হবে না, সুযোগ নাই, সুযোগ নাই মানে নাই। ঠিক আছে, তুমি যতই চেষ্টা করো তোমার ব্রেন, তুমি যদি এই জন্যই দেখবা যদি ব্রেন ডেথ হয়ে যায় বা ব্রেন ড্যামেজ হয়ে যায়, ওটা আর কারেকশন হয় না। স্ট্রোক করে ফেলে যতটুকু তথ্য তোমার ব্রেন থেকে ডিলিট হয়ে গেছে, ওটা ডিলিট হয়ে গেছে, ওটা আর কারেক্টেড হবে না বা আসবে না। আমি কি বুঝাইতে পারলাম? তো এই হচ্ছে ঘটনা। এটি একটু ডিটেলস আলোচনা করে দিলাম, এটা তোমাদের বইয়ে আছে কিন্তু এতটা গুছায়া নাই, কিন্তু এখন আসলে নাকি তোমরা বুঝতে পারবা যে 3 ধরনের কোষ্ঠী আলোচনা করা আছে, সেগুলা কি। তো এখন আমরা যে জায়গায় আবার চলে যাব সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের যে তোমার 3টা ফেজ বললাম। একটা হচ্ছে হলো ইন্টারফেস, এই যে ইন্টারফেস ছিল, আর একটা ছিল হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ তো পড়া শেষ আমাদের। এখন ইন্টারফেজ যে আছে, ইন্টারফেজ দিয়ে আমরা একটু আলোচনা করব। মনে রাখো তো, আচ্ছা এটা হলো 5 to 10% সময় হয়, এটা হচ্ছে 90 থেকে 95% সময় হয়। প্রশ্ন দিয়েছে কোষ্ঠকের কোন চক্রটি দীর্ঘ, কোন অংশটা দীর্ঘ, তাহলে ইন্টারফেজ দীর্ঘ নাকি মাইটোসিস দীর্ঘ? অবশ্যই ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা হচ্ছে তাদের দীর্ঘ দশা, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে কি দীর্ঘ দশা? ইন্টারফেস দশাটা হচ্ছে দীর্ঘ দশা, এটা আমরা একটু মনে রাখবো। এটা কিন্তু মনে রাখা খুব একটা কঠিন না। আর ইন্টারফেস দশায় কি হয়, সব রকম প্রস্তুতি হয়। যে বললাম যে এটা হচ্ছে তোমার শাদী মুবারক, আর এই শাদী মুবারক হচ্ছে তোমার এম দশা, আর এই এম দশার শাদী মুবারকের জন্য তোমার জীবনে G1S এবং G2 ইত্যাদি সবকিছুই থাকে। এটা তোমার কোনো প্রস্তুতি দিতে হয়। এই জায়গায় অনেক বিপাকীয় ঘটনা ঘটে, তোমার নিউক্লিয়াসে অনেক বিপাক ঘটে, হ্যান ঘটে ত্যান ঘটে, মানে তোমার অনেক এনজাইম তৈরি হয়, অনেক এনজাইম আছে যেগুলো ইনফ্লুয়েন্স করে যাতে ডিএনএ এর কপি হয়, একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তে পরিণত হয়, 2টা ডিএনএ আবার ভাগ হয়ে যায়, অনেক রিপ্লিকেশন, হাতি ভোতা, অনেক কিছু হচ্ছে। এটা এই যে জিনিসগুলো হচ্ছে, এই জন্য ইন্টারফেস দশার যে নিউক্লিয়াসটা থাকে তাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এইটুকু আমরা একটু মনে রাখবো যে তাহলে এখন আমরা চলে আসলাম যে ইন্টারফেস দশার এই নিউক্লিয়াসটা কি বললাম, বিপাকীয় নিউক্লিয়াস। এখন একটু ডিটেলসে চলে যায়। এই যে আমরা G1 ফেজে ছিলাম, G1 ফেজ কি, এস ফেজ কি এবং G2 ফেজ কি, এর ডিটেলসগুলো আমরা একটু আলোচনা করে দিই, তাহলে মোটামুটি পড়া আমাদের প্রায় শেষ হয়ে যাবে। আমরা আলোচনা করতেছিলাম G1 ফেজ নিয়ে। এই G1 ফেজ হচ্ছে ওই দশা, এই জায়গায় ডিসিশন নেবে একটা কোষ, সে আসলে বিভাজিত হবে কি হবে না। ওইটাই বললাম যে G0-তে যদি কোনো সময় কোনো সেল থাকে স্টেবল, সে এবার G1-এ চলে আসবে যদি সে আলটিমেটলি বিভাজিত হইতে চায়। তাহলে এই জায়গায় সে একটা সিদ্ধান্ত নিবে যে বস আমি বিভাজিত হব বা আমি বিভাজিত হব না। এই ডিসিশনটা কোন পর্যায়ে নেয়? G1 ফেজে নেয়। এটা সময়কাল কতটুকু? অ্যাভারেজে টোটাল কোষ চক্রের 30 থেকে 40% সময়। ঠিক আছে, এটুকু আমাদের জানতে হবে। এবং এই G1 ফেজে কি কি ঘটনা ঘটে মনে রাখবা। এখানে
সাইক্লিন নামে একটা প্রোটিন তৈরি হয়। ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে কোষ বিভাজনের ক্ষেত্রে সাইক্লিন এবং হচ্ছে কাইনেজ দুইটা প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে সাইক্লিন নামে এক ধরনের প্রোটিন এই জায়গায় তৈরি হয়, যে সাইক্লিন নামক প্রোটিন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে সে কি করে, এই সাইক্লিন নামক প্রোটিনটা যা যুক্ত হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে সে যুক্ত হয় এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হওয়ার ফলে সে কি করে, সে এই কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। কি করে? ত্বরান্বিত করে। কিভাবে ত্বরান্বিত করে? সে ফসফোরাইলেশন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। ফসফোরাইলেশন জানি কি বলছিলাম, যে এখানে ওই এডিপি থেকে এটিপি তৈরি হয়, এটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া, একটা ফসফেট যুক্ত হওয়া। তা এইটাকে সে নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামে একটা প্রোটিন বা এনজাইম আছে, সেইটা মূলত নিয়ন্ত্রণ করে। এবং এই নিয়ন্ত্রণ করে আলটিমেটলি কোষ বিভাজনের ওই পর্যায়ে জি1 পর্যায়ে যা যা ঘটনা ঘটবে বা ঘটবে না ইত্যাদি ইত্যাদি সে ডিসিশন নিয়ে থাকে। এবং মনে রাখবা যে এরাই ডিসিশন নেয় যে কোষ আর বিভাজিত হবে কি হবে না। এমন হইতে পারে যে একটা কোষ 1 সপ্তাহ, 1 বছর, 10 বছর এই একই দশায় এই জি1 ফেজে আটকে থাকতে পারে। তারপরে সে হয়তো মুভ করলো এবং সে গতি পেয়ে গেলো, এবং এমন হতে পারে সে আজীবন ওই জি1 ফেজে আছে, ও আর লড়ে নাই, এই জায়গায় থেকে সে মারা গেছে। এই অবস্থাও কিন্তু একটা কোষের ক্ষেত্রে হতে পারে। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, হ্যাঁ। এবং যদি সে চিন্তা করে যে না সে কোষ বিভাজিত হবে, এই ফেজে যাবে, তখন তার কি হয়? তখন মূলত মনে রাখবা যে তখন এই কোষ বিভাজনকে ত্বরান্বিত করার জন্য যতগুলো প্রোটিন দরকার, ডিএনএ এবং আরএনএ রেপ্লিকেশনের জন্য যা যা উপকরণ দরকার, রেপ্লিকেশন করে না কিন্তু, যা যা উপকরণ দরকার, যে উপকরণগুলো দিয়ে তোমার ডিএনএ একটা থেকে দুইটা ডিএনএতে পরিণত হবে, ঠিক আছে, আরএনএ একটা আরএনএ থেকে দুইটা আরএনএ পরিণত হবে, যা যা দরকার তার জিনিসপত্রগুলো এই জি1 ফেজে সে স্টক করে বা সংগ্রহ করে। এটাই হচ্ছে জি1 ফেজের গুরুত্ব বা এইটাই এই জি1 ফেজের মহত্ব বা গ্যাপ 1 ফেজ। এবার এস ফেজ, এস ফেজ হচ্ছে সংশ্লেষণ ফেজ। কি বলো? এস ফেজ হচ্ছে আমাদের সংশ্লেষণ ফেজ, মানে হচ্ছে এই জায়গায় সিনথেসিস হবে। কি সিনথেসিস হবে? ঘোড়ার ডিম সিনথেসিস হবে না, ডিএনএ মেনলি সিনথেসিস হয়। এই ফেজে মূলত কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। এবং শুধু যে ডিএনএ সিনথেসিস হয় তা না, এই ফেজে কিন্তু আরএনএ অণু সৃষ্টি হয়, মানে আরএনএও, সবার আরএনএ, কিছু কিছু আরএনএও সংশ্লেষিত হয়। আচ্ছা, এটার সময় জানি কত বলছিলাম? এটার সময় বলছিলাম 30 থেকে 50% অফ দ্য টোটাল এই কোষ চক্রের যত সময় আছে তার মধ্যে 30 থেকে 50% সময় তোমার হচ্ছে এই জায়গায় মনে রাখবা। প্রাণী কোষ যে আছে, প্রাণী কোষের সেন্ট্রোসোম বলে একটা জিনিস আছে, এই সেন্ট্রোসোমের বিভাজনটাও এই পর্যায়ে যায় শুরু হয়। সেন্ট্রোসোমের বিভাজনটা এই কোষ পর্যায়ে যায় শুরু হয়। এটা মনে রাখতে হবে। এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে। এবং এই জায়গায় মনে রাখবা, এই জায়গায় একটা ইনঅ্যাক্টিভেটর প্রোটিন যুক্ত হয় বা সংশ্লেষিত হয়, যে ইনঅ্যাক্টিভেটর প্রোটিনের পরবর্তীতে কাজ আছে, এটা আমরা আলোচনা করবো মেনলি যখন আমরা ডিএনএ সিনথেসিস করবো, তখন এটা অনেক দেরিতে আলোচনা করবো। আরএনএ সিনথেসিস করবো, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এটা ডিপেও আমার এখন ডিপে যাওয়ার দরকার নাই, তাহলে উল্টাপাল্টা বাঁচবো। তাহলে আমরা কি কি জিনিস জানলাম? দেখো, এটার সময় হচ্ছে 30 থেকে 50% সময় এই জায়গায় ডিএনএ আরএনএ সংশ্লেষিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। প্রাণী কোষের সেন্ট্রোসোম যে আছে, এই সেন্ট্রোসোমের বিভাজন এই পর্যায়ে যায় শুরু হয়। আরেকটা কি গুরুত্বপূর্ণ জিনিস জানলাম? একটা গুরুত্বপূর্ণ, এখানে ইনঅ্যাক্টিভেটর প্রোটিন সংশ্লেষিত হয়। এই কয়েকটা কথা আমাদের জানতেই হবে, জানতেই হবে। এই ইনঅ্যাক্টিভেটর প্রোটিন যে সংশ্লেষিত হইল, তার ফলে কি হয়? তার ফলে আলটিমেটলি ওটা আমরা ডিএনএ আরএনএতে পড়বো, এখন আর তো কিছু জানার দরকার নেই। এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ প্রোটিন আমরা মনে রাখবো, ইনঅ্যাক্টিভেটর প্রোটিন ছাড়া মনে রাখবো হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এই ধরনের প্রোটিন ডিএনএতে আমরা পড়বো, মেনলি ডিএনএ সংশ্লেষণ করবো। হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এগুলো সংশ্লেষিত হয়, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবজেক্টিভ হিসেবে, এটা মনে রাখবা। আর এই জায়গায় কি ঘটে? এই জায়গায় ডিএনএ সংশ্লেষণ ঘটে, আরএনএ অণুর সৃষ্টি হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আর কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, জি2 ফেজ। কি ফেজ বলো? জি2 ফেজ। জি2 ফেজে কি ঘটে? জি2 ফেজে তেমন কিছুই না, জি2 ফেজের সময়কাল কিন্তু কম, 10 to 20% সময়, মাত্র 10 to 20% সময়। এই জায়গাতে ওই যে জি1 ফেজে যেমন ডিএনএ এবং আরএনএ কিছু আরএনএ সংশ্লেষ, এই জায়গায় জি2 ফেজে অনেকগুলো আরএনএ সংশ্লেষণ আমরা দেখতে পাই, আরএনএ সংশ্লেষণ হয়। এবং এটা আসলে বেশ কিছু সময় দেখবে এই সময় এটিপি তৈরি হয়, এই জি2 ফেজে যা অনেক এটিপি তৈরি হয় এবং এটিপি সঞ্চয় করা হয়, কারণ কোষ বিভাজনের সময় আমাদের এটিপি খরচ করতে হবে। এই খরচ করার জন্য যে পর্যাপ্ত এটিপি দরকার, সেই এটিপিটা আমরা এই সময় মূলত তৈরি করি এবং সঞ্চয় করে থাকি। এই জিনিসগুলো ঘটনা ঘটে। এবং এইখানে দেখো, আমার এখন কোষটা বিভাজিত হবে,
কেউ মানে ওই ডিসিশনে চলে গেছে। এখন কোষ বিভাজনের আগে কি হয়, বাচ্চাকালে পড়ছিলাম মনে আছে, কোষ বিভাজনের আগে তার নিউক্লিয়াসের আকার, সাইটোপ্লাজমের আকার বড় হতে থাকে। যখন এটি বড় হয় তখনই তো কোষ উদ্দীপনা পায় বিভাজিত হয়। তার মানে হচ্ছে এই সময় যায় এই নিউক্লিয়াসের আকার, সাইটোপ্লাজমের আকার এগুলো সবই বড় হতে থাকে বা বৃদ্ধি পাইতে থাকে। ঠিক আছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা, এই সময় উদ্ভিদ কোষের কথা মনে আছে তোমাদের? আমরা বলছিলাম উদ্ভিদ কোষে যখন ওই কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবুলস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা হচ্ছে তোমার প্রাণী কোষে সেন্ট্রিওল করে। তো ওই মাইক্রোটিউবুলস এর গঠন মূলত এই পর্যায়ে দেওয়া হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে জি টু ফেজের মধ্যে ওই মাইক্রোটিউবুলস এর ঘটনা তৈরি শুরু হয়, এবং হচ্ছে জি টু ফেজের মধ্যে আমাদের আরএনএ সংশ্লেষিত হয়, এবং জি টু ফেজের মধ্যে আমাদের আরো কি কি ঘটনা ঘটে। জি টু ফেজের মধ্যে আমাদের সময়টা থাকে অ্যাভারেজে 10-20% সময়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এখানে পরবর্তীতে যে আমাদের মাইটোসিসটা হবে, সেই মাইটোসিস হওয়ার জন্য এই জি টু ফেজে কি হয়, জি টু ফেজের মধ্যে এটিপি তৈরি হয়, এবং এটিপি জমা থাকে, কি হয় জমা করে। এই জমা করে কেন, যাতে আমার পরবর্তীতে প্রপারলি আমরা মাইটোসিসটা করতে পারি। এই কয়েকটা কথা আমাদের মনে রাখতেই হবে, মাইক্রোটিউবুলসের গঠন মনে রাখতে হবে, ব্যাস। এখন মনে রাখবা জি টু ফেজ থেকে কি হয়, তাহলে দেখো এখন চক্রটা আমরা একটু একটা ফিগারের মধ্যে চিন্তা করি, হ্যাঁ, সোজা করে বোঝার চেষ্টা করি। আসলে তো দুইটাই চক্র, একটা কোষ হচ্ছে হলো ইন্টারফেস থাকবে, তারপরে মাইটোসিস হবে, তারপরে নতুন সৃষ্ট কোষে আবার ইন্টারফেস হবে। এখন ইন্টারফেস যদি আমরা ভাগ করি, তাহলে দেখো কি হয়, প্রথমে একটা কোষ জি1 ফেজে থাকে, সেখান থেকে এস ফেজে যায়, ওইখান থেকে জি2 ফেজে যায়, এবং জি2 ফেজ থেকে আলটিমেটলি এম ফেজে যায়, এবং এম ফেজ থেকে আবার জি1 ফেজে যায়। তাহলে এই জি2 ফেজ থেকে যে মাইটোসিস ফেজে যাবে, এইটার জন্য একটা ব্যাপার স্যাপার আছে। কি সেই ব্যাপার স্যাপার, জি2 ফেজ থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে একটা ফ্যাক্টর কাজ করে বা একটা প্রোটিন কাজ করে, যেটা হচ্ছে তোমার ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর। কি বললাম, ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর কাজ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর, বা এটার আরেকটা নাম আছে মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর বলা হয়। এই মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর কাজ করে। যদি মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর উদ্দীপনা না দেয়, তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজও উদ্দীপিত হবে না, এবং উদ্দীপনা যদি না পায়, মানে এই কাইনেজ যদি উদ্দীপনা না পায়, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি জি টু ফেজ থেকে আর তোমার পরবর্তীতে ওই কোষটা বিভাজনের জন্য যাবে না। এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি কোনো কারণে এই ফ্যাক্টর না আসে, তাহলে কোষ কি হবে, কোষ জি টু ফেজে আটকে যাবে। জি টু ফেজ থেকে যা বলবে যে ব্রো তুমি জি টু ফেজে গেছো, তোমার জীবন শেষ, তুমি আর আগাইতে পারলা না, ইহাতেই তোমার মৃত্যু হয়ে গেল। এই হচ্ছে ঘটনা। তো এই একটা কথা আমাদের মনে রাখতে হবে। এখন তোমাদের বলছিলাম যে কোষের নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ন্ত্রণ করে। কোষের নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কোষ বিভাজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে সাইক্লিন প্রোটিন, আর একটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা কাইনেজ প্রোটিন, তাই না? এরা যে নিয়ন্ত্রণ করে, মনে রাখবা আমাদের দেহে কোষের 4 ধরনের সাইক্লিন আছে। কয় ধরনের সাইক্লিন আছে? 4 ধরনের। একটা হচ্ছে বি, এইভাবে যদি চিন্তা করো, এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ই। এই 4টা। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে কেন রাখলাম, এটা হচ্ছে ডিই বি এ, ডিই বি এ, প্রথমে ডিই হবে তারপরে বি এ হবে। ঠিক আছে। এটা কারণ হচ্ছে যে এরাই ওই সিরিয়ালটা মেনটেন করে। সাইক্লিন ডিপেন্ডেন্ট যেটা ডি আছে, ডির কাজ হচ্ছে জি1 থেকে এস এর দিকে আগানো, এস থেকে জি2 তে আগানো, এবং এই যে পর্যায়ে আমরা মুভ করলাম, এটা সাইক্লিন ডিপেন্ডেন্ট ডি যে ফ্যাক্টরটা আছে এর জন্য হয়। ই যেটা আছে, ইর কাজ হচ্ছে এস ফেজে, এস ফেজের কাজ হচ্ছে ই, এবং এস ফেজে আরেকজন কাজ করে, সে হচ্ছে এ, এই বি। এখন ইর কাজ আর বি কাজ, যেহেতু এস ফেজে দুইজনে কাজ করে, তাহলে এদের মধ্যে অবশ্যই কাজের কিছু পার্থক্য আছে। কার কাজ কি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবা। এস ফেজে ডিএনএ যাতে রিপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ একটা থেকে দুইটা হয়, এটার জন্য আর যে প্রস্তুত করতে হবে কোষকে, এই কোষকে প্রস্তুত করা হচ্ছে ই, আর রেপ্লিকেশন ঘটায় হচ্ছে হলো বি। এটা মনে রাখবা, রিপ্লিকেশনটা ঘটায় কে, বি। বি হচ্ছে রিপ্লিকেশন ঘটাবে, ই হচ্ছে রেডি করবে। ঠিক আছে। দেখো বোঝার চেষ্টা করো, এটা একটা মজা দিয়ে বুঝাই। ই লিখলে কিন্তু বি লেখা যায় পরে, তাই না? দেখছো, থেকে বি লেখা যায়, তাই না? তাহলে ই থেকে যেহেতু বি লেখা যায়, তাহলে ই হচ্ছে বি এর পূর্ববর্তী রূপ। তাহলে কি করলাম, ই দিয়ে আমি রেডি করলাম, আর বি দিয়ে আমি পুরো ডিএনএটার রিপ্লিকেশনই ঘটাই ফেলাম। ডিএনএ রিপ্লিকেশনের জন্য যে প্রস্তুতি, সেটা হচ্ছে হলো ই করে, আর বি করে হচ্ছে হলো তোমার, সরি বি না, এটা এ করে, ই ডি এ বি, এ করে, এ, এ করে। এর কাজ হচ্ছে কি, ই থেকে একটা আমরা শিফট করলাম এতে, ই থেকে আমরা এতে শিফট করলাম, এবং ই থেকে এতে শিফট করে এ দিয়ে কি করলাম, এ দিয়ে আমরা ডিএনএ কে সিনথেসিস করলাম। এখন হচ্ছে বির কাজটা কি, বির কাজ হচ্ছে
মনে রাখবা হচ্ছে মাইটোসিসের জন্য যে প্রয়োজনীয় যা কিছু আছে, এটা একটা মিস্টেক হলো আমার, এটা মনে রাখবা যে এইভাবে মনে রাখবা, DE AB, DEAB, এই চক্রটা তোমরা একটু মনে রেখো, DE এবং AB, DEAB, এটা একটু মনে রেখো, DEAB। এখন তাহলে ডির কাজ কি? ডির কাজ হচ্ছে আমাদের এই ফেজগুলোকে নিয়ন্ত্রণ করা, ই হচ্ছে হলো ডিএনএ সিনথেসিসের জন্য প্রিপেয়ার করা, এর কাজ হচ্ছে সিনথেসিস করে ফেলা ডিএনএ কে, আর বির হচ্ছে মাইটোসিসের জন্য প্রয়োজনীয় মোটামুটি সব কিছু তৈরি করা, ইনক্লুডিং ওই যে মনে আছে আমরা স্পিন্ডল যন্ত্র তৈরি করছিলাম মাইটোসিস কোষ বিভাজনের সময়, স্পিন্ডল বা মাকু আকৃতির যন্ত্র তৈরি করছিলাম, এই স্পিন্ডল যন্ত্র তৈরি সহ মাইটোসিসের জন্য যা যা প্রয়োজন আছে এই সব কিছুই এই বি করে। কারণ কি বি এত কাজ কেন করে? কারণ বি হলো বলদ, বলদের সব কাজই করে। এইভাবে মনে রাখবা যে বি হচ্ছে বলদ, সে সব ধরনের কাজই করে। তাহলে একটা জিনিস আমরা জানলাম, বি হচ্ছে G1 ফেজ থেকে এস ফেজ এবং এস ফেজ থেকে G2 ফেজে ত্বরান্বিত করে। ই হচ্ছে ডিএনএ সিনথেসিসের জন্য যা যা জিনিস প্রয়োজন তাদের রেডি করে। এ হচ্ছে আলটিমেটলি ডিএনএ কে সিনথেসিস করা। আর বি হচ্ছে সমস্ত কাজই করে, মানে একদম আপ টু স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল জন্য যা যা করার থেকে শুরু করে মাইটোসিসের জন্য যা যা প্রয়োজন সব কিছু এই বলদ বা বি করে। এইটুকু আমাদের মনে রাখতে হবে, এবং এইটুকু মনে রাখলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এম ফেজ নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ এম ফেজ আমি অলরেডি পড়ায় ফেলছি। একটু জিনিস বুঝো, এটা একটু শেষ করে দেই। কোষ চক্রটা মূলত আমরা কয় ভাগে ভাগ করলাম বা দুইটা পর্যায়ে ভাগ করলাম, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে হলো এম ফেজ বা মাইটোটিক ফেজ। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা মাইটোসিস কোষ বিভাজনের সময় একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা? মাইটোসিস কোষ বিভাজনকে দুইভাবে ভাগ করা ছিল, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আধুনিক যে বিজ্ঞান বইগুলো আছে বা আধুনিক বিজ্ঞানীরা মূলত পুরা এই কোষ চক্রের এখন তিন ভাগে ভাগ করে। একটা হচ্ছে ইন্টারফেস, দুই নাম্বার হচ্ছে হইলো তোমার আমাদের যেটা বলে মাইটোসিস ফেজ, আর তিন নাম্বার হচ্ছে হইলো এই সাইটোকাইনেসিস। ঠিক আছে? তার মানে বুঝার চেষ্টা করো, মাইটোসিস আসলে এখন ওই আধুনিক বিজ্ঞানের কাছে ক্যারিওকাইনেসিস। মাইটোসিস আর ক্যারিওকাইনেসিসের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। আমি কি বুঝাইতে পারলাম? আমার মনে হয় তোমাদের বুঝাইতে পারছি। এটা হচ্ছে আধুনিক যে বিজ্ঞানীরা আছে, আধুনিক বিজ্ঞানে এখন এইভাবে ভাগ করা হয়। ঠিক আছে? এটা মনে থাকবে আমাদের, এইভাবে এটাকে ভাগ করা হয়। এখন শেষ কিছু কথা বলবো, তারপর কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, শেষ কিছু কথার মধ্যে মনে রাখবা যে কোষ চক্রের গুরুত্ব কি, এটা পরীক্ষা আসে। ইম্পর্টেন্স অফ সেল সাইকেল, কোষচক্রের আসলে গুরুত্ব কি, কেন কোষচক্র আমাদের জীবনে আসলো, কি দরকার? কোষচক্র যদি না হইতো তাহলে একটা কোষ তো ওই এক দশাতেই থাকতো, যে G0-তে আছে সে G0-তেই থাকতো, তাহলে কি সংখ্যা বৃদ্ধি পাইতো? উত্তর হচ্ছে না। অর্থাৎ এক কোষী জীব এক কোষী থাকতো, আর বহু কোষী হতো না। তার মানে কোষচক্র না হলে এক কোষী জীব থেকে বা বহু কোষী কোনোটারই সংখ্যা বৃদ্ধি হবে না, কোনোটারই বংশ বৃদ্ধি হবে না। আর একটা জিনিস হচ্ছে এই যে কোষচক্রের গুরুত্বটা, ইন্টারফেস দশাটা যদি না থাকে তাহলে যখন সমানে মাইটোসিস হবে, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে অ্যাটিপিক্যাল সেলের গঠনের সংখ্যা অনেক বেড়ে যাবে। কারণ কি, একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া, ধরো তুমি আজকে ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হইলা, কালকে তোমার প্রশ্ন ধরে যে বাবা তুমি কালকে ইন্টার পরীক্ষা দাও, তোমার ধরো কি ঘোড়ার ডিম পরীক্ষা দিবা। একইভাবে একটা কোষ চক্রে যদি আমি ইন্টারফেস দশাটা প্রপার না পাই, তাহলে আমার যায় কোষ বিভাজনটা ভালো হবে না। কোষ বিভাজন যদি ভালো না হয় তাহলে কি হবে? প্যাথোলজিক্যাল হয়ে যাবে। প্যাথোলজিক্যাল হলে কি হবে? আলটিমেটলি ওটা খুব একটা খারাপ জিনিস হবে। তার মানে কোষ চক্রের জন্য স্বাভাবিক কোষ চক্র থাকার জন্য মূলত জীবের স্বাভাবিক বৃদ্ধিটা সম্পন্ন হয়। আর কোষচক্র মনে রাখবা, যদি প্রপার কোষচক্রের জন্য কি হয়, এই অনিয়ন্ত্রিত যে কোষ বিভাজন বা ক্যান্সার রোগ, এইটার থেকে আমরা রক্ষা পাই। তার মানে যদি কোষচক্র কন্ট্রোল হারায় ফেলে, কোষচক্র আলো ধরা লাগে, তখন আমাদের ওই ক্যান্সার সেল অনেক বেড়ে যাবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই জিনিসগুলো একটু করে নেবে। এটা হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য। এখন একটু একটা পার্থক্য দিয়ে আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে আই ভার্সেস এফ। এতক্ষণ যে এই জিনিসগুলো পড়লাম এগুলা, অর্থাৎ ইন্টারফেস বনাম মাইটোসিস। ইন্টারফেস কি? কোষ বিভাজনের প্রস্তুতি, প্রস্তুতি দশাকে বলা হয় ইন্টারফেস। আর মাইটোসিস কি? এটা হচ্ছে মূলত কোষ বিভাজন দশা, একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হওয়ার দশা হচ্ছে মাইটোসিস, তাই না? এখন এই ইন্টারফেসের সময় কত? দেখো বারবার বলছি কিন্তু এটা 90 থেকে 95%। মাইটোসিসের সময় কত? 5 to 10%। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এরপরে যে জানতে হবে তোমাদের, ইন্টারফেস দশায় কি ঘটে। এই ইন্টারফেস দশায় কি কোষ বিভাজন ঘটে? না। তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে না, কিন্তু মূলত বৃদ্ধি ঘটে হচ্ছে কোষের যে ভিতরের জিনিসপত্র আছে
তাদের সংখ্যা বৃদ্ধি ঘটে, তাদের সংগঠনের কোষীয় সংগঠনের বৃদ্ধি ঘটে, আর আলটিমেটলি ওই জায়গায় গঠন হলো কোষের বিভাজন ঘটে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এম ফেজে বংশগত বস্তু কে কাজ করে আর এই আই ফেজে বংশগত বস্তু কে কাজ করে, এটা একটু ডিফারেন্ট। মনে রাখবা এম ফেজে কিন্তু ক্রোমাটিন তন্তু থাকে, সরি আই ফেজে ক্রোমাটিন তন্তু থাকে, আর এম ফেজে যায় কি হয়, জল বিয়োজন বা ডিহাইড্রেশন হয়, হয়ে সেরে ক্রোমাটিন তন্তু থেকে আমরা কি দেখতে পাই, ক্রোমোজোম পর্যন্ত দেখতে পাই, তাই না? ক্রোমোজোম পর্যন্ত দেখতে পাই। এম ফেজের বংশগতি বস্তু হচ্ছে ক্রোমোজোম, আর নর্মালি ইন্টারফেজে থাকে হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। এইটা তোমাদের মনে রাখতে হবে, এই কয়েকটা কথা মনে রাখলেই চলবে, আর তেমন কিছু দরকার নাই। প্রশ্ন হচ্ছে ইন্টারফেজে কি কোনো গুরুত্ব আছে? এই যে এতটা সময় ফাঁকা রাখলো, এদের কি গুরুত্ব? এটার প্রথম গুরুত্ব হচ্ছে যে একটা প্রপার কোষ বিভাজনের জন্য ইন্টারফেজ একেবারে খরচ। যদি ইন্টারফেজ না থাকতো তাহলে জীবনেও প্রপার কোষ বিভাজন হবে না। তাই এই আইকে আমাদের অনেক ভালোবাসতে হবে। লাভ ইয়োর সেলফ, এটা মনে রাখবা, নিজেকে ভালোবাসো, আইকে অনেক ভালোবাসবা, ইন্টারফেসকে অনেক ভালোবাসবা। কেন? কারণ হচ্ছে একটা কোষ পরবর্তীতে আরো বিভাজিত হবে কি হবে না, ডিসিশন কে নেয়? ইন্টারফেস দশায় নেয়। তা নাহলে সে G1 আটকে যায়, কেউ কেউ G0 চলে যায়, আবার কেউ কেউ হচ্ছে হলো G2 যাও থেমে যেতে পারে, যে না এই সময় তোমার বিভাজন হলে ক্ষতি। এই ডিসিশনটা ইন্টারফেস দশাতে নিতে পারে। হ্যাঁ, ইন্টারফেস দশাতে ডিএনএ রিপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ সংখ্যা কিন্তু ডাবল হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। ডিএনএ সংখ্যা ডাবল হয়ে যায়। ইন্টারফেস দশাতে আরএনএ প্রোটিন এগুলারও রিপ্লিকেশন বা সংশ্লেষণ হয়, প্রচুর পরিমাণে আরএনএ তৈরি হয়, প্রচুর পরিমাণে সংশ্লেষণ হয়। ইন্টারফেস দশাতে কোষ বিভাজনের জন্য যে শক্তি লাগবে সেই প্রয়োজনীয় শক্তি বা এটিপি সঞ্চিত হয়, যেটা হলো G2 ফেজে যে আমরা করলাম যে এটা সঞ্চিত হয়, এই সময় ওই এনার্জিটা আমাদের জমা থাকে, মজুদ থাকে, এই জিনিসগুলো আমরা কিন্তু করলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি ইন্টারফেস পর্যায়ে না থাকতো, সাপোজ খালি সারাদিন কোষ বিভাজন মানে ইন্টারফেস দশা নাই, তাহলে কি হবে? ইন্টারফেস দশা না থাকলে কোষ রেডি হবে না, আমার তো প্রপার ডিএনএ তৈরি হবে না। একটাই ডিএনএ থাকবে, একটা ডিএনএ কয়বার বিভাজিত হবে? এই ডিএনএ সংখ্যা ডাবল হবে না, আরএনএর সংখ্যা ডাবল হবে না, প্রোটিনের সংখ্যা বৃদ্ধি পাবে না। তার মানে হচ্ছে ইন্টারফেস দশা যদি না থাকে তাহলে আলটিমেটলি কোষের বৃদ্ধি করার জন্য উপাদান থাকবে না। তার মানে যদি আমি এবার বৃদ্ধি করাইতে চাই, ধরো আমার এই যে এই জায়গায় আমি বোঝানোর চেষ্টা করি, এই কোষটাকে যেন বৃদ্ধি করতে চাইলে এটাকে একটা টুকরা করতে হবে, কিন্তু এটা সংখ্যা বাড়বে না, আর সংখ্যায় বাড়বে কিন্তু জিনিসপত্র বাড়বে না। এটা আবার 4 টুকরা করতে হবে, 6 টুকরা 10 টুকরা, এক সময় কোষের মধ্যে আর কিছুই থাকবে না, আলটিমেটলি কোষটা ডেড হয়ে যাবে। তার মানে হচ্ছে যে নতুন কোনো জীবের সৃষ্টি হবে না, ওই যে বাবা আদম দিয়েই দুনিয়া শেষ হয়ে যাবে। বাবা আদম থেকে আর কোনো কিছুই সৃষ্টি হবে না যদি আমাদের ইন্টারফেস না থাকতো। তাহলে এই কয়েকটা কথা কি আমি বুঝাইতে পারলাম তোমাদের? এগুলা খুব 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 খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন একটা অবজেক্টিভের কথা বলবো যেটা এত ইম্পর্টেন্ট না, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইক্লিন প্রোটিন যে কে আবিষ্কার করছে এটা মনে রাখবে, এবং কিভাবে আবিষ্কার করছে। সি অর্চিন বলে একটা জিনিস আছে, সি অর্চিন, এটা একটু নেটে সার্চ দিলে ছবি সহ দেখতে পারবা। এই সি অর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষণ দেখতে গেছিল হচ্ছে একজন বিজ্ঞানী, ঠিক আছে, টি হান্ট তার নাম। তো বিজ্ঞানী এই টি হান্ট যখন এটা দেখতে যায় 1982 সালে, সে এই সময় হঠাৎ করে একটা প্রোটিন আবিষ্কার করে ফেলে, এই প্রোটিনটা হচ্ছে সাইক্লিন, এবং এইটার নামকরণও তিনি করছিল এই সাইক্লিন। এবং এই হান্ট, তার সাথে ছিল হার্টওয়েল নামে একজন বিজ্ঞানী, লি হার্টওয়েল, এবং হচ্ছে পল নার্স। এই তিনজন এই জিনিসটা আবিষ্কারের জন্য 2001 সালে তারা নোবেল পুরস্কার পায়। তাইলে সাইক্লিন কি আবিষ্কার করছে? সাইক্লিন আবিষ্কার করছে টি হান্ট, ঠিক আছে? এইটা তোমরা একটু মনে রাখো, কত সালে আবিষ্কার হয়েছে, কত সালে আবিষ্কার হয়েছে? 1982 সালে আবিষ্কার হয়েছে। এটা আবিষ্কার করছে যে টি হান্ট, এটা কিভাবে আবিষ্কার করছে? সি অর্চিন নামে একটা জিনিস আছে, তার জিনের প্রোটিন, সেটা সংশ্লেষণ করতে যায়, সেইটা হঠাৎ করে আবিষ্কার করে ফেলছিল। বুঝাইতে পারছি? এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া এটার জন্য কয়জন নোবেল পাইলো? 3জন নোবেল পাইলো। এখন কি কি কারণে এরা নোবেল পাইলো? একজন তো এটা আবিষ্কার করলো দেখে নোবেল পাইলো, আরেকজনকে বললাম যে তোমার যে লি হার্টওয়েল, লি হার্টওয়েল কেন নোবেল পাইছিল জানো? লি হার্টওয়েল মেনে নোবেল পাইছিল এই জন্য যে সে, ওই যে আমরা জানি না ইস্ট, ওই যে পাউরুটি ফোলায় ইস্ট বা এটা এক ধরনের ছত্রাক, এটা এই ইস্টের জিনের সন্ধান পান যা কোষ চক্র শুরু করে বলে সে আবিষ্কার করছিল বা ধারণা করছিল। মানে ইস্টের মধ্যে এক ধরনের জিন সে পায়, যেই জিন দ্বারা সে প্রমাণ করতে পারে বা দেখাতে পারে যে এই জিন আসলে কোষ চক্র শুরু করে। অ্যান্ড লাস্ট ওয়ান বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের নার্স। এই যে তৃতীয় যে ব্যক্তির কথা বললাম, সে একটা জিন পেল, যে জিনটা হচ্ছে মিউটেশন যদি হয়ে যায়
মিউটেশন মানে কি, জিনে যদি পরিবর্তন আসে তাহলে কোষ চক্র বন্ধ হয়ে যাবে। বুঝাতে পারলাম? কোষ চক্র বন্ধ হয়ে যাবে। অথবা এটার মিউটেশন হলে, মিউটেশন মানে কি পরিবর্তন, পরিবর্তন যদি হয়ে যায় তাহলে নর্মালি যে সময় ইন্টারফেস দশা শেষ হবে, হয়ে সেটা একটা মাইটোসিস দশা যাবে, তার অনেক আগেই আবার কোষ বিভাজন শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ থামায় দেওয়া বা অনেক গতি বাড়ায় দেওয়া, এটা আবিষ্কার করছিল নার্স। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, তিনজনের নাম বলবো। একটা হচ্ছে নার্স, একটা হচ্ছে আমাদের টি হ্যান্ড, আর একটা হচ্ছে হলো হার্টওয়েল। টি হ্যান্ড কি করলো? টি হ্যান্ড হচ্ছে সি অর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষ করতে যায়, সে সাইক্লিন আবিষ্কার করলো। আর একটা জিন আবিষ্কার করলো, যে জিনটা ইস্টে ছিল হার্টওয়েল, সে বললো যে এটাই কোষচক্র শুরু করে বা এই জিনের জন্য মেনলি কোষচক্র হয়। আর নার্স আবিষ্কার করলো এমন এক ধরনের জিন, যে জিন যদি মিউটেশন ঘটে যায় তাহলে আইদার কোষচক্র বন্ধ হয়ে যাবে পার্মানেন্টলি, অথবা কোষচক্র সময়ের আগেও শুরু হয়ে যেতে পারে। মানে হচ্ছে হয় সে আগে হবো, নাহলে সে পরে হবো, অথবা সে হবোই না। এই ধরনের একটা সেরাবেলা সিচুয়েশনের সে সৃষ্টি করতে পারে। তো এই জিনিসটার জন্য তারা 2001 সালে নোবেল পুরস্কার পাইছে। তাহলে দেখেন আমরা একদম শর্টে আলোচনা করলাম, কোষচক্র আমাদের পুরোটা বলা শেষ, কোষচক্র বলা শেষ, কোষচক্রের গুরুত্ব বলা শেষ, ইন্টারফেসের গুরুত্ব বলা শেষ। এছাড়া আমরা ইন্টারফেস এবং মাইটোসিসের দশার পার্থক্য করলাম, পাশাপাশি মাইটোসিসের বাকি জিনিসগুলো পড়ে ফেললাম। আশা রাখি বুঝতে পারছো। আর একটা কথা বলে রাখি, যেই কলেজেই পড়ো, কলেজ গুরুত্বপূর্ণ বিষয়টা নিজের পড়া নিজের জন্য ইম্পর্টেন্ট। ওই নটরডেম কলেজ থেকে পোলাপান ফেল করে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, বিক্রমনাথ নূল থেকেও দু একটা পোলাপান ফেল করতেছে। তার মানে কি, তুমি উলু খোলা কলেজে পড়লা নাকি ডিম ভাঙা কলেজে পড়লা, এটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজের পড়া প্রিপেয়ার থাকতে হবে। আর দয়া করে দয়া করে দয়া করে দয়া করে তোমরা বইটা ভালো করে পড়া। মেন বই, মেন বই, মেন বই, মেন বইয়ের বিকল্প নাই। ইন্টারমিডিয়েটে নোট করার খুব একটা সময় পাবে না, তবে ম্যাথ নোট করার চেষ্টা করো, ফিজিক্সের মেথড, কেমিস্ট্রির মেথড আর ম্যাথমেটিক্সের মেথড। বাকি বায়োলজি, বাংলা নোট করা বিলাসিতা, ইংরেজি নোট করাও বিলাসিতা। ইহা বিলাসিতার স্বামী, সোয়েত বিলাসিতা দেখানোর সময় নেই। ঠিক আছে, ভালো থাকবে। আমরা নেক্সট ক্লাসে মিওসিস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।